নামটা একটু বলুন। আমার নাম রিদি। রিদি এই মুহূর্তে এজ কত? 34। আচ্ছা, আর আপনি থাকছেন কোথায়? আমি এখন উত্তরাতে আছি। উত্তরাতে আছেন। আর জন্ম জেলা? সিরাজগঞ্জের মেয়ে রিদি, নামটা অনেক সুন্দর। সে আজকে এখানে এসেছে তার নিজের জীবনের গল্প বলার জন্য। তার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি হ্যালো 8920 নিশ্চয়ই শোনেন? জি। কতদিন যাবত শুনছেন? 2 ইয়ার্স। 2 বছর ধরে? অন এন্ড অফ, মানে 2 বছর ধরে আপনি শুনছেন নাকি একটানা শুনে যাচ্ছেন? না, একটানা শুনছি না, মানে অন অফ দুটোই শুনছেন। আপনার কোনো ফিডব্যাক আছে এই অনুষ্ঠানটা নিয়ে, মানে ভালো লাগা বা মন্দ লাগা যে কোনো কিছু? হ্যাঁ, মানে এখানে যারা আসে জীবনের গল্প বলতে, যা বলবো সত্য বলবো, যারা নিজের সত্যটাকে তুলে ধরে, এদেরকে আমি অ্যাপ্রিশিয়েট করি যে কতটা সাহস না হলে তারা নিজেটা সত্য কথাগুলো বলতে আসছে। সেটা তো জেবিএসবির ক্ষেত্রে এবং হ্যালো 8920 এর ক্ষেত্রেও ব্যাপারটা আসলে তাই। এখানে একটা বিষয় একটু বলি, কেন জানি আজকে অনুষ্ঠানটা নিয়ে বলতে ইচ্ছে করছে। আমি একটা ফোন কল পেয়েছি এরকম, যে চিটাগংয়ের খাগড়াছড়ি থেকে একজন চাকমা ভদ্রমহিলা আমাকে ফোন করেছেন গত সপ্তাহে প্রচারিত প্রিয়াঙ্কার জীবনের গল্প শুনে, এবং তিনি আসতে চাচ্ছেন তার জীবনের গল্প বলার জন্য। এমন হতে পারে সামনের সপ্তাহে আমরা তাকে প্রেজেন্ট করব আপনাদের এখানে। তো বুঝুন যে একেবারে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একটা চাকমা পরিবারের মেয়ে, সে তার নিজের জীবনের গল্প বলার জন্য সে এত দূর থেকে সে আমাদের এই ঢাকা শহরে আসতে চাচ্ছে তার নিজের জীবনের গল্পটা বলার জন্য। মানে এই অনুষ্ঠানটার ব্যাপ্তি বা এই অনুষ্ঠানটার পাওয়ার কতটুকু আপনি কেন ফিল করলেন যে আজকের এই গল্পটা? আমি লাস্ট এপিসোড প্রিয়াঙ্কার গল্পটা শুনেছি। জি। শোনার পর আমার খুব কষ্ট লেগেছে। সে তার ফ্যামিলিকে ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু তার ফ্যামিলি তাকে সাপোর্ট করেনি। মানে একটা ফ্যামিলি কিন্তু একটা মেয়ের জন্য অনেক বড় একটা ফিডব্যাক। রাইট। সেটা সে পাচ্ছিল না ওইখান থেকে, এবং তারপরে সে তার প্রত্যেকটা ভুল আরো ভুলের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, আমি বলবো ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা তাই। কিন্তু একটা ছেলে যতটা ভুল করে একটা ফ্যামিলিতে গ্রহণযোগ্যতা পায়, একটা মেয়ে কিন্তু এই জিনিসটা পায় না। মেয়ে একটা ভুল করার সঙ্গে সঙ্গে মনে করা হয় যে বাবার সম্মান চলে গেল, পরিবারের সম্মান চলে গেল, নাকে চুনকালি পড়লো, এবং এই মেয়েকে কোনোভাবেই ফ্যামিলিতে রাখা যাবে না। এটার পেছনে কিন্তু আমাদের সমাজে অনেকখানি দায়ী। যাই হোক, আজকে আপনার জীবনের গল্প থেকে আমরা কি পাই সেটাই দেখার বিষয়। চলুন শুরু করুন একেবারে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে আব্বু রিটায়ার্ড অফিসার ছিলেন, মানে গভর্নমেন্ট জব করতেন। সেই সুবাদে আমাদের দেখা যেত যে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যেতাম আমরা। তো আব্বু খুব ভালো জব করতো, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস অনেক ভালো। আর একটা কথা বলে রাখি, আমার বাবার সেকেন্ড বিয়ে ছিল। আপনার মা? হ্যাঁ। তো আমার যিনি বড় মা ছিলেন, তিনি অসুস্থ ছিলেন। সেই ঘরে আমার 2টা ভাই। আমার বড় মা অসুস্থ থাকাকালীন আমার ফুপু এবং আমার দাদি আমার আব্বাকে আমার মার সাথে বিয়ে দেন। বড় মা অসুস্থ থাকার অবস্থায় ফুপু এবং দাদি? আচ্ছা, তার মানে কি ফুপু এবং দাদির পরিচিত ছিলেন আপনার মা? হ্যাঁ। ওকে। যেহেতু তার 2টা ছেলে ছিল, আব্বু দেখা যাচ্ছে যে ঘরে ওয়াইফ না থাকলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল। তো তখন ফ্যামিলির সবাই মিলে আব্বুকে তখন সেকেন্ড বিয়ে করায়। ওকে। আমার মা ঘরে কোনো সন্তানাদি ছিল না। আম্মু অনেক ট্রাই করছিল কিন্তু হচ্ছিল না। আচ্ছা। তো পরবর্তীতে আম্মু জানতে পারে যে আমার আব্বু সেকেন্ড বিয়ে করার আগে আমার আব্বুকে অপারেশন করিয়ে ফেলে যেন তার কোনো বেবি না হয় সেকেন্ড বিয়েতে। দাঁড়ান, অপারেশনটা কে করায়? এটা আমার আব্বার ফ্যামিলি করায় আমার আব্বাকে। আগের ঘরে 2টো ছেলে ছিল, এবং আপনার বাবাকে অপারেশন করানো হলো যাতে করে আর কোনো বেবি না হয়। তার মানে আপনার মা এটা কি জানতো? না, আমার মা জানতো না এটা। মা এটা জানতো না? চিন্তা করে দেখুন, মানে কি বলবো, নাথিং টু সে। ওকে, বলুন তারপরে। কিন্তু আমার মা তো চেষ্টা করেই যাচ্ছে, যে ভেবেছে যে তারই হয়তো হচ্ছে না। সে অনেক কবিরাজ, অনেক হুজুর, অনেক ওষুধ পত্র খাওয়াচ্ছে। পরে যাই হোক একটা সময় সে জানতে পারলো যে এটা আসলে মানে আর হবার নয়। এরপর আমার আম্মু খুব ভেঙে পড়ে, পরে ডিসিশন নেয় আমার আব্বা মা মিলে যে তারা একটা বাচ্চা অ্যাডপ্ট করবে। আর সেই অ্যাডপ্টেড চাইল্ড আমি, রিদি। সেই অ্যাডপ্টেড চাইল্ড আপনি? হ্যাঁ। আপনাকে কোথা থেকে অ্যাডপ্ট করে? কত বছর বয়সে আপনাকে অ্যাডপ্ট করে? আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি যতটুকু শুনেছি যে আমাকে যেখান থেকে অ্যাডপ্ট করা হয়েছে সেখানে আমার মা মারা গিয়েছিলেন। ওকে। মা মারা যাওয়ার পরে সেখান থেকে নিয়ে আসে আমাকে। ওকে, ইউ ক্যান টেক ইউর টাইম, নো প্রবলেম। এরপর আর কি আমার ভাইরা জিনিসটা মেনে নিতে পারছিল না, যে তারা তো আছেই, তাহলে আমাকে কেন আনা হলো? তখন তো আপনার ভাইরা তো অনেক বড় বড়ই ছিল। হ্যাঁ, তখন প্রায় ওরা, মানে আমার মার সাথে যখন আব্বুর বিয়ে হয় তখন আমার ভাইরা 8-9 পড়তো। আচ্ছা। ভাইয়ারা তখন আমাকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, কিন্তু তারা যেহেতু ছোট ছিল তাদের তো কথার কোনো ওখানে থাকতো না। আমার মানে দাদার বাড়ির ফ্যামিলি সবাই জিনিসটা অ্যাকসেপ্ট করলো, যেহেতু আমার মার ছেলে মেয়ে নাই। ওকে। এরকম ভাবে আমিও বড় হতে লাগলাম। আমার ভাইয়ার আমাকে ছোটবেলায় খুব আদর করতো, খুব আদরে মানুষ হয়েছে। যেহেতু আমি একা ছিলাম মেয়ে,
কখনোই মানে কোনো জিনিস আবদার অপূর্ণ থাকতো না, কখনোই কোনো কিছু বলার আগে পেয়ে যেতাম। যেতেন, হ্যাঁ। এক গ্লাস পানিও হয়তো কোনোদিন ঢেলেও খাইনি আমি, ওকে। অনেক আদরে, এবং তারা কখনো এটা বুঝতে দেয়নি যে আমি তাদের অ্যাডপ্টেড চাইল্ড। এরপরে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমি জানলাম যে আমার বড় মা আছে, মানে আমার বাবার ফার্স্ট ওয়াইফ আছে। তখন এটা এর আগে আমি জানতাম না। তখন এটা আমি ফ্ল্যাশ হলো যে আমার বাবার এক বড় ওয়াইফ আছে, সে অনেক দূরে থাকে আর কি। মানে সেই সময়টাতে উনি ফ্যামিলিতে থাকতো না? না না না, উনি অসুস্থ ছিল তো ওনাকে কোথায় রেখেছেন? উনি ওনার ভাইদের সাথে থাকতো পাবনা। এটা তো আরো তো ইনহিউম্যান অ্যাটিটিউড হয়ে গেল। ওকে, বলেন। উনি মেন্টাল পেশেন্ট ছিলেন। ও ওকে। যার জন্য উনি কি পাবনাতে ছিলেন ওই সময় মানসিক না, হাসপাতালে? মানুষ হাসপাতালে না, ওনার ভাইয়ের কাছে ছিল। ওকে। ওনার ভাই আর কি ওনার জন্য বিয়েও করেনি, এবং এই বিয়েটা কিন্তু আমার চাচা আমার আব্বুকে বিয়েটা করায়। ওকে। কারণ তখন আমার আব্বুর অবস্থা ভালো ছিল না, উনি ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। আচ্ছা। তো দেখা যায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তখনকার দিনে তো অনেক টাকা খরচের দরকার। সেটা আলটিমেটলি বিয়ে করার মাধ্যমে হ্যাঁ উনি হ্যাঁ, পেয়েছিলেন। কিন্তু আমার আব্বু কিন্তু জানতেন না যে আমার বড় মা অসুস্থ মানসিক ভাবে। ওটা কি বিয়ে করার পরে জেনেছেন? হ্যাঁ, বিয়ে করার পরে জেনেছে, এবং সেটা আস্তে আস্তে সে বুঝতে পারে যখন ওনার মানে দুইটা ছেলে হওয়ার পর একটা মেয়েও হয়। তো সেই মেয়েটা নিউমোনিয়াতে মারা যায়। তখন থেকে উনি আরো বেশি অসুস্থ হয়ে গেলেন। তখন তাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না, বেশ কিছুদিন হাসপাতালেও রাখা হয়, পাবনা মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়। উনি আমার বাবাকে মারতেও আসতো, এরকম একটা অবস্থা পরিস্থিতি হয়ে গেছিল। তখন আমার দাদির বাড়ি ফ্যামিলিও বললো যে এভাবে তো হবে না, কারণ তার ছেলে দুইটা আছে, তাদেরকেও তো যে কোনো সময় হ্যাম্পার করতে পারে। তখন তার ভাই তাকে নিয়ে চলে গেল, আর তখন আমার আব্বা আমার মাকে পরে আর কি বিয়ে করলো। তো এরপরে আর কি যখন আমি জানলাম যে আমার বড় মা আছে, বড় মা মাঝে মাঝে আসতো আমার ভাইয়ের বাসায়। আচ্ছা। আমার ভাইরা আলাদা থাকে, দুজনই বিয়ে শাদী হয়ে গেছে, তো দুজনই আলাদা থাকে আমার ভাইরা। তো দেখা যেত ছোট ভাইটার বাসায় আমার বড় মা আসতো মাঝে মাঝে। তো তখন আর কি আমি জানতে পারলাম যে আমার, তখন আপনার বয়স কত? তখন আমি 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়েন। হ্যাঁ। ওকে। তখন যে জিনিসটা প্রথমে একসেপ্ট করতে পারি নাই যে তখনও কি আপনি জানেন আপনি অ্যাডপ্ট চাইল্ড? না, তখন আপনি জানেন না? আচ্ছা। গ্রামে গেলে সবাই হয় না যে সবাই বলে যে আল্লাহ এই মেয়েটাকে দেখছি না, আমাকে নিয়ে আসছিল একদিন, বাচ্চা কাচ্চা হয় নাই। তখন আমি কানা ঘষা ব্যাপারগুলো হ্যাঁ 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 মানে কানে আসতো, কিন্তু এগুলো বুঝতে পারতাম না যে পালক কি বা অ্যাডাপ্টেড কি বা আমাকে কোথা থেকে আনছে। এগুলো মানে বলতো ঠিকই, কিন্তু আমি এগুলো বুঝতে পারতাম না। হয়তো বাসায় এসে জিজ্ঞেস করতাম কাজিনদেরকে যে আচ্ছা সবাই যে বলে পালক নিয়ে আসছে, কিসের পালক? আমি কিসের পালক বুঝলাম না। তখন ওরাও দেখা যেত যে ওরা দুষ্টামি করে ইয়া করে বলছে না, গ্রামের মানুষ বুঝে না, তোমাকে এমনি একটা বলছে, এরকম করে ওরা আমাকে বুঝাই এইভাবে রাখতো। আচ্ছা আচ্ছা। এরপর যখন 9-এ পড়ি তখন এই বড় মার ব্যাপারটা জানতে পারি, তখন এটা আমি ইজিলি ভাবে নিয়ে নিয়েছি। 9-এ পড়াকালীন আমার এক ছেলের সাথে পরিচয় হয়। ওকে। এখানে আমি পরিচয়টা কিভাবে হলো? পরিচয়টা হলো আমাদের বাসার কাছে একটা মার্কেট আছে, জি। ওর একটা দোকান ছিল, তো সেই দোকানে ছিল, সেখানে আমি যেতাম। আচ্ছা। তখন তার সাথে আমার দেখা যেত যে টিনেজ এইজ, দেখা যেত যে সে হাসলে আমারও ভালো লাগতো, আমি হাসলে তারও ভালো লাগতো। দোকানে কি ছিল সে? আলটিমেটলি দোকানে সেলসম্যান ছিল? না, সেলসম্যান না, মানে পার্টনারশিপ ছিল তাদের দোকানটা। মানে তার অ্যাটিটিউডে আপনি ভালো লেগে যায় আর কি। তারও ভালো লাগাটা শুরু, আমারও ভালো লাগাটা ওইখান থেকেই শুরু। তখনই আর কি হয়তো আমি মার্কেটে ঘুরলে সে আমার পিছনে পিছনে ঘুরতো, আবার আমিও যখন যেতাম তার দোকানের সামনে দিয়েই হয়তো যেতাম। এরপরে আর কি একদিন সে বলেই ফেললো, আর আমার স্কুলের কাছেই মার্কেটটা ছিল। আচ্ছা। তো দেখা যেত স্কুল শেষ করে তখন আমি ওখানে চলে যেতাম একটু দেখার জন্য। ছেলেটার নাম কি ছিল? জীবন। জীবন। ওকে। তো একদিন হঠাৎ অনেক বৃষ্টি হচ্ছিল, তো ওই দিন মার্কেট বেশ ফাঁকাও ছিল। তো তখন আমি দোতলায় বারান্দায়, আমার বান্ধবী ছিল সাথে একজন, তো ওর সাথে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে সেখানে তখনই আমাকে প্রপোজ করলো যে, এসে কি বললো? আই লাভ ইউ। অ্যাজ ইউজুয়াল মোস্ট কমন ওয়ার্ড। আর আমার যারা বান্ধবী ছিল সবারই মানে বয়ফ্রেন্ড ছিল। আপনি আফসোস করতেন? হ্যাঁ, জ্বালা আমাকে কেউ কোনোদিন আই লাভ ইউ বললো না। তো যার জন্য যখন ও প্রপোজ করলো তখন আমি খুব খুশি হয়ে গেলাম যে আমাকে কেউ প্রপোজ করছে, আমাকে কেউ ভালোবাসছে, মানে এটা আমার কাছে খুব অবিশ্বাস্য ছিল। এরপরে আর কি এখান থেকেই আর কি তখন শুরু। তখন আমার ফোন নাম্বারটা, তখন তো আর মোবাইল ছিল না, তখন কন্ট্যাক্ট টিএনটি লাইন ছিল। তো দেখা যায় একটা টাইম মেনটেন করে হয়তো আমাকে ফোন দিত, আমি হয়তো ওকে ফোন দিতাম। 2 দিন দেখা না করলে ভালো লাগতো না, দেখা যেত মার্কেটে গিয়ে একটু দেখা করে ফেললাম। কিন্তু কখনো আমাদের মানে আছে না যে কোনো ডেটিং পরিবেশে গিয়ে দেখা সাক্ষাৎ করা, ওইরকম সুযোগ হয় না, কারণ আমি স্কুলে ছিলাম, ওইভাবে বাসা থেকে বলে বের হতে পারতাম না। কিন্তু ও আমাকে খুব ফোর্স করতো যে দেখো সবাই যায়, তুমি কেন যাও না আমার সাথে? তখন আমি বলতাম যে আমি কিভাবে যাবো, আমি তো বাসা থেকে বের হতে পারি না। তো একদিন বের হও, একদিন স্কুল ফাঁকি দিয়ে বের হও। তখন যে আচ্ছা ঠিক আছে, একদিন ট্রাই করব। তো একদিন এইভাবেই মানে বৃষ্টির কারণে স্কুলটা অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। পরে বললো যে তাহলে চলো ঘুরতে যাই। কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে আমি ঘুরতে যাওয়ার সময় আমার বান্ধবীকেও সাথে করে নিয়ে গেছি, একা একা যাবো না দেখে। ওকে।
কারণ তখন তো সবাই মানে অনেক বলতো যে এরকম ছেলেরা কত কিছু করতে পারে, যে তুমি একা ভয়, একা, একটা হ্যাঁ সংকোচ ভয় থাকে। সংকোচ ছিল। তো দেখা যেত আমি আমার বান্ধবীকে ওর সাথে করে নিয়ে যেতাম, তো এটাতে আবার সে খুব বিরক্ত হতো যে তুমি কেন ওকে আনছো। আর এয়ারপোর্টে একটা প্লেস ছিল, ওয়াটার ফ্রন্ট নামে একটা প্লেস ছিল, জি। তো ওইখানে আমরা গিয়ে বসতাম, জাস্ট ফর্মাল কথাবার্তা, যেহেতু আমার বান্ধবী ছিল সেরকম কোনো কথা হয়নি, হাত ধরে ঘোরাঘুরি, তো ওইটুকুই ভালো লাগতো না? ওইটুকুই তখন টিনেজ এজে ওইটাই মজা ছিল। রাইট। এরকম করতে করতে বেশ অনেক দিন পার হয়ে গেল, তখন 10-এ উঠে পড়লাম, তখন এসএসসি পরীক্ষার সামনে, অনেক পড়াশোনার চাপ ছিল, আবার একদিন ঘুরতে যাবে। তখন বলছে যে, আমি বলছি যে কিভাবে যাবো, আমি বলছি কোথায় যাবা, তো বলছে যে বোটানিক্যাল গার্ডেনে যাবে। আমি বলছি বোটানিক্যাল গার্ডেন তো অনেক দূর। এর আগে কখনো গিয়েছেন বোটানিক্যাল না, গার্ডেন? আচ্ছা। গিয়েছি কিন্তু আমার ফ্যামিলির সাথে গিয়েছি, Okay. কিন্তু ওরকম মানে ভিতরে গিয়ে কখনো ঘোরাঘুরি করা হয়নি। আচ্ছা। তারপরে সে আমাকে বললো যে তাহলে তুমি একটা কাজ করো, ওই দিন স্কুলেই যাও না, সামনে পরীক্ষা, এখন যদি স্কুলে না যায় তাহলে কেমন না। মাঝে মাঝে আবার আমার আম্মু আমাকে স্কুল থেকে নিতে চলে আসতো, বাসার কাছেই স্কুল, কিন্তু দেখা যেত আম্মু কাজ শেষ করে ওই দেখেন স্কুল ছুটি হলে আম্মু হাঁটতে হাঁটতে চলে আসতো স্কুলের সামনে, আমাকে নিয়ে বাসায় ফিরতো আর কি এরকম। তখন আমিও টেনশন করতে লাগলো, যদি আম্মু চলে আসে স্কুলে তখন কি হবে, যদি ধরা খেয়ে যাই তাহলে তো বাসায় জানাজানি হয়ে যাবে। পরে বললাম যে, আচ্ছা ঠিক আছে, যা থাকে কপালে, তুমি যখন বলছো ঠিক আছে আমি যাবো, যা হবে হবে, পরে ভাববো সেটা। পরে ওর কথা মতেই তখন আমার এই ফ্রেন্ড, আমি, জীবন, আর জীবনে একটা ফ্রেন্ড থাকে সাথে, ওর নাম রাজু, এই 4 জন আমরা চলে যাই সকাল 8টায়, মানে স্কুল টাইম না ঢুকে সকাল 8টায় আমি চলে যাই। প্রায় অনেকক্ষণ কিছুক্ষণ থাকি, ঘোরাঘুরি। তখন তো এত বুঝতাম না যে বোটানিক্যাল গার্ডেন মানে ভিতরে কি হয়, অনেক জায়গায় দেখি সব লাভার্সরা বসে আছে, তখন সে আর কি বোটানিক্যাল গার্ডেন নিয়ে আমরা আসলে রেডিওতে যে ধরনের কথা বলছি তাতে আসলে একটা নেগেটিভ ইমেজ পড়তে পারে এই জায়গাটার উপরে। উনি যেটা বললেন সামহাউ ইট ওয়াজ ট্রু, কজ আমি মনে করি যেটাতে আসলে খারাপ ভাবে দেখার সুযোগ আছে কিনা ঠিক জানি না, বন্ধুরাও হতে পারে, লাভাররাও হতে পারে, এত সুন্দর চমৎকার একটা জায়গা, ওখানে বসে থাকলে সমস্যাটা কোথায়, কিন্তু কোনো অসামাজিক কাজ না করাটাই বেটার, সেটাই। এটা হচ্ছে প্রথম কথা। আর বোটানিক্যাল গার্ডেনে আমি বেশ কয়েকবার গিয়েছি, চমৎকার একটা জায়গা, ঢাকা শহরের ভিতরে, চিড়িয়াখানার পাশে। আপনাদের যাদের যাওয়ার সুযোগ হয়নি আপনারা অবশ্যই যাবেন, ওইখান দিয়ে যদি একটু ঘোরেন মনটা ভালো হয়ে যাবে, খুবই চমৎকার জায়গা। বলুন। জীবন উত্তরাই থাকতো, জি। কিন্তু ওর যে পার্টনারের সাথে বিজনেস করতো সে তার বাসায় থাকতো, মানে ওর নিজের কোনো বাড়ি ছিল না ওইখানে। তো আমাকে বলেছিল সে ওই পার্টনার ওর ভাই, আর পার্টনার ওয়াইফ হচ্ছে ওর ভাবি, এইভাবে আমার সাথে পরিচয়। আচ্ছা। আমি কিন্তু তখনও জানি না যে ওরা ওর আপন ভাই বা আপন ভাবি না। ওদের বাসায় থাকতো? হ্যাঁ। আচ্ছা, ও বেসিক্যালি কি করতো? ওই বিজনেসটাই করতো পার্টনারশিপে। দোকানে? হ্যাঁ। কিসের দোকান ছিল এটা? এটা একটা শুর দোকান ছিল, জুতার দোকানে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলেন। এরপরে ও আমাকে বললো, যখন আমরা ফেরার সময় তখন আমাকে বলতেছে যে তুমি চলো ভাবির বাসায় যাই। তো আমি বলছি যে ভাবির বাসায় যাবো, কেন? তো বলছে না চলো বেড়াইতে যাই। আমি না কারো বাসায় যাব না। তখন মানে ওই যে কানাঘুষা শুনতাম যে বাসায় গেলে কি না কি হয়, তখন আইডিয়া ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ আইডিয়া ছিল, যার জন্য আমি খুব সেফ ভাবে চলতাম আমার কাছ থেকে। তো বলছে কেন যাবে না? তো এক পর্যায়ে ও খুব রাগ করে আমার সাথে, যে তোমাকে একটা কথা বললে শোনো না, আর যা বলি সেটা বুঝো না। তখন আমার বান্ধবী করলো কি, ওই রাজুর সাথে ও অন্য গাড়িতে চলে গেল। রাজুটাকে? জীবনের ফ্রেন্ড, যে আমাদের সাথে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল। ও আপনারা দুজনকে রেখে চলে গেল? হ্যাঁ। আচ্ছা, মানে ওরা আলাদা যাবে, আমরা আলাদা যাবো, এরকম একটা তখন Plan লাস্টে ছিল। এসে প্ল্যান করলো আর কি। জি। কারণ আমি বাসায় আর যেতে চাইলাম না, বলছেন আমি কারো বাসায় যাবো, তুমি আমাকে বাসায় নামাই দাও। ওকে। মা স্কুল থেকে যেতে লেট হলেই বকাঝকা করবে। দেখ এটা নিয়ে অনেক রাস্তায় মাঝখানে, তখন তো বেবি ট্যাক্সি, জি। হ্যাঁ তখন বেশ মানে সে অনেক মন খারাপ, কথা বলতেছে না, আমার হাতও সে ধরছে না। তখন আমি বুঝতে পারছি যে সে অনেকটা রাগ হয়ে যায়। পরে আমি তাকে বুঝাই যে দেখো এখন বাসায় গেলে জিনিসটা কেমন দেখা যায়, তুমি এটা মাইন্ড করো না প্লিজ, যখন সময় হবে তখন যাবো, এখন যাবো না। ও আর কোনো কিছু বলে নাই, তারপর আমি বাসায় নামাই দিয়েও চলে যায় আর কি। এরপরে আমি আমার কাজিনের বিয়েতে আমি সিরাজগঞ্জে যাই। আচ্ছা। তখন এই ব্যাপারটা বুঝি যে এরকম আমি অ্যাডপ্টেড, এটা আমি তখন জানতে পারি। কে বলে আপনাকে ফার্স্ট? এটা আসলে আমার ভাই ভাবিরা অনেকটা আমাকে ইঙ্গিত দেয়, অনেকটাই বলে, তারপর আপনি কিন্তু কি বললেন? আমি ভাই ভাবিদের কথা আর কি অতটা বিশ্বাস বিশ্বাস করতেন না? করি নাই, যে হয়তো এমনি বলে। কিন্তু যখন বাড়িতে যাই, মানে আরো কিছু মানুষকে জিজ্ঞেস করি যে আচ্ছা এটা কি আসলে সত্যি, এরকম জিজ্ঞেস করি। তখন আমার দাদি বেঁচে ছিলেন, তখন আমি দাদিকেও জিজ্ঞেস করি, দাদি সবাই বলে আমি নাকি পালক, অ্যাডপ্টেড, আসলে কি এটা সত্যি? তখন সে কিছু বলে তোর এটা জানার কি দরকার, তোর তো তোর বাবা অনেক ভালোবাসে। আমি বলছি কি না, আমার খুব জানতে ইচ্ছা হয় যে আসলে এটা সত্যি কিনা, জানতে চাই যে আসলেই কি। তখন দাদি বলে যে হ্যাঁ তোর মা তো ছেলে মেয়ে হচ্ছিল না, তখন আর কি তোকে এরকম নিয়ে আসছে। কিন্তু তখন আমি এটা জানতাম না যে আমার বাবার কারণে যে আমার মা মানে সন্তান হয়নি, এত in detail জানতেন এটা না? ইন ডিটেইলস জানতাম না। তখন আমি বলছি কোথা থেকে নিয়ে আসছে? তো বললো যে তা তো জানি না। তো তখন তো দাদিরা গ্রামে থাকতো,
মনে হয় হাসপাতাল থেকে না কোথা থেকে, মানে এইটুকু পর্যন্তই কথা। দাদি আর বেশি ইন ডিটেলস বলেও নাই আমাকে। ওই দিনই কনফার্ম হলাম যে পুরাটা আর কি, মানে যেহেতু দাদি বলছে তাহলে তো সে সত্যি বলছে। এরপরে এটা জানার পরে খুব ভেঙে পড়ছিলাম যে এখন কি হবে আমার। বাই দ্য ওয়ে, ওই সময়টাতে আসলে জানেন এই প্রশ্নটা করা উচিত হচ্ছে কিনা, অনেক অ্যাডাপ্টেড চাইল্ড আছেন, তাদের সাইকোলজিটা কি হয় এই জিনিসটা বোঝার জন্য এই প্রশ্নটা করবো। আপনার ওই মোমেন্টে ফিলটা কি হচ্ছিল? ইনসিকিউর ফিল করছিলেন নাকি নিজের মা আসল মাটাকে তাকে জানার চেষ্টা? না, আমার আসল মা জানা কখনো ইচ্ছা হয়নি আমার, কারণ আমি এখানে এত ভালোবাসা পেয়েছি যে আমার এটা কখনো মানে জানতেও ইচ্ছা করে না যে সে কে ছিলেন। সে যদি মাই হতো তাহলে সে আমাকে ছেড়ে যেতে পারতোই না। ইভেন সে যদি মারাও যেয়ে থাকে তাহলে আমার বাবাও হয়তো আমাকে দিয়ে দিতে পারতো না। তার জন্য এটা কখনোই আমার জানার ইচ্ছা হয় নাই যে সে কে। হ্যাঁ, আমার এটা তখন ইনসিকিউর ফিল হয় অনেক, এখন কি হবে তাহলে, বা তো ওই সময় তখন আমার জীবনের কথা মনে হয় যে জীবন যদি জানতে পারে সে তো আমাকে অ্যাকসেপ্ট করবে না হয়তো, কারণ আমাদের সমাজটা এমন যে কোনো অ্যাডপ্টেড চাইল্ডকে কেউ ভালো চোখে দেখে না, সবাই অন্য চোখে দেখে যে কোথা না কেন কোথায় খারাপ হয়তো বা কার সংসারে নেবে। রাইট, কোনো বাচ্চা হয়তো বা পালন করার মতো অবস্থা ছিল না যে কারণে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা কিন্তু ভালোটা দেখবে না, কিন্তু তারা কিন্তু খারাপটাই। কিন্তু আসলে কিন্তু পরবর্তীতে যেটা জেনেছি যে মানে আমার মা মারা গিয়েছিলেন, আমার বাবা অনেক গরিব ছিল, সেই জন্য সে দিয়ে দিয়েছে। ওকে, বলুন তারপর। এরপরে আর কি যখন আমি জীবনেরটা ভাবতে থাকি তখন আমি খুব ইনসিকিউর হয়ে যাই যে ও তো এখন আমাকে বিয়ে করবে না। মানে এই জিনিসগুলো অনেক ভাবতাম খুব বেশি। তখন আমি একদিন জীবনকে একটা চিঠি লিখি, চিঠিটা লিখে আমার বান্ধবীকে দিয়ে পাঠিয়ে দিই। তখন আমাদের স্কুলে বেশি যাওয়া হতো না, কারণ পরীক্ষার সামনে কোচিং চলতো শুধু, যার জন্য আব্বু বাসায় টিচার দিত যে স্কুলে তো পড়াশোনা হয় না, বাসায় পড়ো। স্কুলে যেমন একটা মার্কেটও যাওয়া হতো না, বাসা থেকেই যতটুকু ওর সাথে কন্ট্যাক্ট করা যায় অতটুকুই হতো ওর সাথে। তখন আমার বান্ধবীকে ডেকে বান্ধবীর কাছে একটা চিঠি দেই যে চিঠিটা ওকে দিয়ে দিস। তখন চিঠিটাতে সব ইন ডিটেলস লিখি যে আমি এরকম, তুমি এরপরে অ্যাকসেপ্ট করবা কিনা। কিন্তু সেটার কোনো উত্তর দিচ্ছে আমার কাছ থেকে। তারপর একদিন বেশ কায়দা করে মার্কেটে চলে গেলাম, এটা ওটা কেনার কথা বলে আম্মুর সাথেই গেলাম। আম্মুকে হয়তো অন্য দোকানে, আমি ওই ফাঁকে হয়তো তার সাথে দেখা করতে চলে আসছি। সে আমাকে অ্যাভয়েড করা শুরু করলো, কিন্তু দেখা হলে যে কথা বলতো না তা না, ফোন করতো না বা খোঁজ খবর নিত না। কিন্তু আবার আমি যদি যে দেখা করতাম তাহলে আবার কথা বলতো। তো তখন আমি বললাম যে আমি তোমাকে একটা চিঠি দিয়েছিলাম, তুমি চিঠিটা কি পেয়েছো? তো বলে যে হ্যাঁ পেয়েছি। তখন আমি তাহলে তুমি তো কোনো অ্যান্সার করলে না, মানে তুমি কি এগ্রি আমার ব্যাপারে? এখন তো তুমি সব জানো, বুঝেছি এগুলো নিয়ে ভাবার দরকার নেই, এগুলো কোনো ম্যাটার না, তুমি এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমি তো যেটা করছো সামনে পরীক্ষা, পড়াশোনাটা করো। সে তখন আমি একটু আশ্বস্ত হলাম যে হয়তো সে এটা নিয়ে আসলে অরিট না। সে যখন বললো তখন আমি বেশ নিশ্চিন্ত হলাম যে না, মানে আমাদের এখনো মানে ভালোবাসাটা আছে। জিনিসটা এইভাবে চিন্তা করলাম। এর মধ্যে আমার এসএসসি পরীক্ষা হয়ে গেল, ওর সাথে কন্ট্যাক্টও খুব কম হতো। দেখা যেত যে যেহেতু দেখা সাক্ষাৎ করার তেমন কোনো সুযোগ ছিল না, যার জন্য ওইভাবে দেখা সাক্ষাৎ হতো না। এরপরে আমার রেজাল্ট আউট হয়ে গেল। আগারগাঁয়ে একটা কলেজ ছিল, মিউজিক কলেজ, এটা মানে সঙ্গীতের উপরই কলেজটা ছিল। তখন আমার আব্বু ডিসিশন নিল যে সবাই তো জেনারেল লাইনে পড়ে, তাহলে তুমি একটু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করো, কারণ আমি ছোটবেলা থেকে গান শিখতাম। তো তখন আব্বু বললো যে তাহলে ওখানেই ভর্তি হও। আমার গানের টিচার ছিলেন, তার উদ্যোগে আমি ওই আগারগাঁয়ে ওই কলেজটায় ভর্তি হই। ইন্টারে এসএসসি রেজাল্ট কি দাঁড়ালো? এসএসসি রেজাল্ট সেকেন্ড ডিভিশন ছিল। সেকেন্ড ডিভিশন, ওকে। ওখানে অ্যাডমিশন নিলাম, কিন্তু যাওয়া আসাটা উত্তরা থেকে অনেক দূর ছিল। তো এরকম যখন আমার রেজাল্ট আউট হলো, তার কোনো খবর নাই। মার্কেটে যাচ্ছি, মার্কেটও পাচ্ছি না, কোথাও তাকে পাচ্ছি না। তারপর তার বাসায় ফোন করছি, তার বাসাও মানে কেউ কিছু বলতে পারছে না। অনেক বেশি আবার কয়েকদিন পরে তখন তার ভাবি ফোনটা ধরলো। তখন বললাম যে ভাবি, আমি দিদি বলছিলাম তো আমাকে একটু জীবনকে চাই। তো বলছে তুমি জানো না জীবন কোথায়? না তো, ও কোথায়? তো বলছে যে জীবন তো আজকে রাত্রে দেশের বাইরে চলে যাবে। দেশের বাইরে? দেশের বাইরে। ওকে। কি বলেন দেশের বাইরে? মানে আমাকে তো কিছু বলে নাই সে। তো বলছে যে এখন তো মনে হয় মার্কেটে আছে, তুমি মার্কেটে গেলে দেখা করতে পারবা। তখন ওদের অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানে আমি যে হুটহাট করে বের হবো ওরকম তো আসলে আমার বাসা পরিস্থিতি ছিল না যে হুট করে বের হয়ে চলে যাব। কিন্তু আমার জীবনের সম্পর্কের কাহিনীটা আমার ছোট ভাবিটা কিছুটা জানতো। তখন সে আর কি কোনো একটা কারণে মার্কেটে যায়, জীবন ভাবিকে চিনে। তখন জীবন শুধু ভাবিকে এটা বলছে যে ভাবি তানজিনাকে মানে ওকে বলবেন যেন আমি যেন ওয়েট করে। আচ্ছা, শুধু এইটুক বলে। এখন ভাবি আর কিছু বলে নাই, যেখানে কারণ ভাবি এটা ব্যাপারে বেশি ইন্টারেস্ট ছিল না। আমি তো যখন শুনছি সে বিদেশে চলে যাবে, সাথে সাথে আমি মার্কেটে ওর এক ফ্রেন্ডের দোকান আছে সেখানে ফোন করি। তখন তাকে বলি যে ভাইয়া ও নাকি বিদেশে চলে যাচ্ছে। বলে হ্যাঁ তুমি জানো না? আমাকে না, তো আমাকে তো কিছু বলে নাই। বলে যে না, ওর তো অনেক আগে পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, আজকে রাত্রে 12টার ফ্লাইট। আমাকে তো কিছুই বলে নাই।
এখন আমি ওর সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো এটা পারছিলাম না, এটা কিছুতেই আর তাকে ধরতে পারছি না। রাইট, হঠাৎ করে এরকম অ্যাটিটিউড করলেও তো মনের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়। রাইট, তখন আমরা পরে ভাবলাম যে বেশ অনেকদিন হলেই তো সে অ্যাভয়েড করছে, ঠিক মতো কথা বলে না, দেখা করে না। তখন আমি অনেকটা ভেঙে পড়ি, অনেক কান্নাকাটি করতে থাকি যে আমি একটু যাওয়ার সময় দেখতেও পারলাম না, একটু কথাও হলো না, কেন যাচ্ছে, কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, বা এর মধ্যে যদি আমার কোথাও বিয়ে হয়ে যায় আমি কি তার জন্য ওয়েট করবো কিনা, মানে কিছুই বললো না। এটা কেমন ধরনের কথা? স্বাভাবিক কান্নাকাটি গুলো ঘরের মানুষ তো কিছুটা হলেও বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। আমার ভাবি তখন আমাদের পাশে ফ্ল্যাটেই থাকতো, আর তখন ভাবি আসে যখন বুঝলাম, সে দেখেই বুঝছে যে কিছু একটা হয়েছে, তখন সে আমাকে বললো যে আজকে তো মার্কেটে গেছিলাম, তখন জীবনের সাথে দেখা হয়েছে। তাই কি বলছে তোমাকে জীবন? তেমন তো কিছু বলে নাই, শুধু দেখা হওয়ার পরে বললো যে ভাবি ওকে বললেন ওয়েট করতে। মানে এটা কি আপনার ভাবিও জানতো? হ্যাঁ, কিছুটা জানতো। এরপরে জীবন ভাবিকে বলে গেল ওয়েট করার জন্য, আপনার সঙ্গে কথা বললো না? আমার সাথে কোনো কথা বললো না। ওকে, আমাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে কেন এরকম অ্যাটিটিউড করবে, যদি পছন্দ না করে তাহলে তো আবার অপেক্ষা করার কিছু নেই। আমি কিন্তু এটা নিয়ে তাকে অনেক বারবার বলেছি যে তুমি স্ট্রেট বলো, তুমি যদি আমাকে পছন্দ না করো এখানে স্টপ করে দাও আমাদের রিলেশন, আর যদি মনে করো যে না চালাবা তাহলে সেটা ভালোভাবে রাখো। মানে এটা বেসিক্যালি অ্যাডাপ্টেড চাইল্ড, এটা শোনার পর থেকেই তার অ্যাটিটিউড এরকম হয়ে গেল। কিন্তু সে তো বলেছিল যে তার এটা নিয়ে কোনো সমস্যা নাই, মুখের বলাতে তো হবে না, অ্যাটিটিউডই হচ্ছে প্রকাশ করে। সেটাই। তারপরে সে ভাবি যখন এসে বললো তখন তো আমি আরো ভেঙে পড়লাম যে কি ওয়েট করব, কত বছর ওয়েট করব, সেটা 6 মাস, 3 মাস, 1 বছর। তখন ভাবি তো আর কিছু বলতে পারলো না। তো দেখা গেল যে রাত 12টার সময় টিএনটিতে ফোন। আচ্ছা, তখন ওই দিন আবার আমাদের বাসায় গেস্ট ছিল, যার জন্য ফোনটা আমার আব্বু আম্মুর বেডরুমেই থাকে। তো ফোনটা যখন আসছে তখন মানে বাসায় গেস্ট থাকার কারণে আব্বু আম্মুর ড্রয়িং রুমে ছিল সবাই, আমি আবার তখন ওই দিন আবার ওই রুমেই ছিলাম, আর আমাদের ক্যাসেটটা আবার আব্বু রুমেই ছিল। গান শুনতে হলে আব্বু রুমেই শুনতে হতো আমাকে। এরকম করতে করতে রাত 12টার সময় ফোন দিল। তখন আমারও কেন জানি মনে হচ্ছিল যে ওই হয়তো ফোন করছে। তখন আমিও গিয়ে ফোনটাই রিসিভ করি। তখন বললো যে আমাকে বললো যে তুমি কেমন আছো, তুমি কোথায়? তখন বললো যে আমি এয়ারপোর্ট। এয়ারপোর্টে কেন? তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে কিছুই বললা না, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি কি করব? কারণ তখন যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে আমার বাসায় বিয়ের কথা হচ্ছে আমার। শোনো, আমার তো বিয়ের কথা হচ্ছে, যদি কিছু হয়ে যায়। বলে কি না, এত তাড়াতাড়ি কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি তো চলেই আসবো, 5টা বছর ওয়েট করো। আমাকে 5 বছর কি আমার ফ্যামিলি রাখবে? তখন তো অলরেডি সেই এয়ারপোর্টে। হ্যাঁ, অলরেডি সেই এয়ারপোর্টে। তুমি 5 বছরের ওয়েট কথা বলে, এত বছর আমি কিভাবে থাকবো? ততদিনে আপনাদের প্রেমের সম্পর্ক কত বছরের? তখন প্রায় 2 বছর। 9, 10 এসএসসি ইন্টার ফার্স্ট ইয়ার তখন। ওকে, ওকে না, তুমি ওয়েট করো, আমি আসবো তো বলছি। এই যে ফোনটা রাখলো, আর ফোন করেনি। কোন দেশে যাচ্ছিল? সিঙ্গাপুরে। ওকে, সে যে ফোনটা রাখলো, তারপরে প্রায় দীর্ঘ 6 মাস তার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি আমার। এরপরে আমি তো ভাবলাম সে ভুলেই গেছে, হয়তো আর কোনো কন্ট্যাক্ট করতে চায় না। ভাবলাম যে আমাদের রিলেশনে হয়তো এখানে ইতি। আমিও আমার মতো তখন ক্লাস এগুলো নিয়ে বিজি ছিলাম। বিয়ের কথা হচ্ছিল কিন্তু সেরকম সিরিয়াসলি ভাবে কিছু হচ্ছিল না ওই সময়। তারপর 6 মাস পরে হঠাৎ একদিন সে ফোন করলো। আচ্ছা, এবং সেটা বাংলাদেশে এসে ফোন করলো। বাংলাদেশে এসে? হ্যাঁ, বাংলাদেশে এসে ফোন করলো। তো ফোন করে বললো যে আমি তো বাংলাদেশে। তুমি কবে আসছো? বললো যে আসছি, আমি বাংলাদেশে আসছি, তুমি কোথায়? আমি তো বাসায়। তো বললো যে দেখা করতে পারবা? আমি বলছি যে হ্যাঁ পারবো। তো বললাম যে আমার তো ভার্সিটি, আমি তো কলেজে যাই মিরপুর আগারগাতে, তো তুমি কি ওইখানে আসতে পারবা আমার কলেজে? তো বললো যে হ্যাঁ আমি আসতে পারবো। তো মনে হয় ঠিক আছে, তাই তুমি কলেজেই আসো। আর আমি আসলে ওর প্রতি এতটাই উইক ছিলাম যে 6 মাস যে সে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই, কোনো খোঁজ খবর নেয় নাই, মানে ও ফোন করার পরে আমি মনে হয় 1 নিমিষে সব ভুলে গেছি যে এই লোকটা কেন এরকম করলো আমার সাথে, বা কেন এইভাবে এতদিন খোঁজ খবর নিল না। মানে ও দেখা করতে চাইছে, এটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তখন মনে হয়েছে। তখন মনে হয়েছে সব পিছনের দিক ফেলে আমি ওর সাথে আগে দেখা করি। যাই হোক, সে আসলো আমার কলেজে, আসলো দেখা করার জন্য। ওইখানে কিছুক্ষণ থাকলাম। এরপরে ওই যে চন্দ্রিমা উদ্যান যেটা বলে, ওইখানে আমরা দেখা করি। তো ওই দিন দেখা করার পরে সে তার পাস্ট নিয়ে আমার সাথে কিছু কথা বললো। আমি কিন্তু তার বাড়ি কোথায়, তার বাবা মা কি করে, তার ভাই বোন কয়জন, আমি এগুলোও কিছু জানতাম না। জাস্ট ওকে ভালোবাসতাম, এতটুকুই মধ্যে সীমাবদ্ধ ছিল। তো সেদিন সে আমাকে সব ডিটেলস বললো যে এরকম আমার বাবা নাই, মা আছে, বড় ভাই আছে, বোন আছে, আমার মা গ্রামে থাকে। এবং সেটাও সাথে বললো যে তার যখন বেশ বয়স কম থাকাকালীনই সে একটা বিয়ে করেছিল আমার সাথে রিলেশন হওয়ার অনেক আগে। ওকে, আমি যে সেই ওয়াইফ কোথায় তাহলে? তো বলছে যে না, ওর সাথে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। কেন ছাড়াছাড়ি করলা? তো বললো যে না, মানে অন্য কোনো পুরুষের সাথে তার সম্পর্ক ছিল, যেটা সে নাকি নিজের হাতে ধরছে, সেটা সে জানতে পারছে, এই জন্য আর কি তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তো সে ওই সম্পর্ক ক্লোজ করি সে উত্তরায় আসছে। তুমি তো আমাকে এটা এতদিন বলো নাই। তো বলে যে না, বলি নাই, তখন তো আসলে সে আমাদের রিলেশনটা এইভাবে ভাবি নাই।
আর তোমাকেও তখন এতটা গুরুত্ব দেইনি, ভাবছি যে তুমিও সবার মতো হয়তো লাইফে আসবা, 2-4 দিন তোমার সাথে প্রেম করবো, তারপর তুমি চলে যাবা, বা তোমাকে আমি স্যাক করবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল তখন এরকম। আচ্ছা, তাহলে এখন কেন তোমার মনে হচ্ছে যে তুমি আমাকে সিরিয়াসলি ভাবে নিচ্ছ? আর এখন যে সিরিয়াস ভাবে নিচ্ছ তা বুঝবো কিভাবে? কেন এখন তো তোমাকে আমি বিয়ে করবো, কারণ আমি যত মানুষই দেখি না কেন তোমার মতো পাই নাই। তুমি যে যতটা সহজ ভাবে সত্য কথাগুলো বলতে পারছো, আমি তো পারিনি তোমার কাছে বলতে। এই জন্য আমি আজকে আমার সব বললাম, ডিসিশন তোমার। তখন আমি বললাম যে দেখো, পাস্ট তো সবারই থাকে, আমারও আছে, সেটা তুমি জানো। আর তোমার যেহেতু পাস্ট এটা ছিল, এখন তার নাই, আমার কোনো আপত্তি নেই। আমার শুধু একটা তুমি আমাকে ভালোবাসবা সারা জীবন, এটাই আমার, আর কোনো চাওয়া পাওয়া নেই তোমার কাছে। আমি বলছি ঠিক আছে। এটা নিয়ে আর কি আমাদের ওইখানেই শেষ হয়ে গেল, সে বাসায় চলে গেল, আমিও বাসায়। আপনি একসেপ্ট করে নিলেন সব জিনিস জানার পরে? এত গ্যাপ, এরকম ধরনের অবহেলা, তারপরে 6 মাস পরে এই ধরনের যে ঘটনাগুলো ঘটলো, হঠাৎ করে এসে বাংলাদেশে যোগাযোগ করা, তারপরে এত এত সারপ্রাইজ, মানে কখনো কোশ্চেন হলো না মনের মধ্যে যে আমি আসলে সিদ্ধান্তটা কি ঠিক করছি না ভুল করছি? আমার কাছে তখন মনে হয়েছে যে ও ফিরে আসছে, ও আমাকে ভালোবাসছে, এটাই অনেক। দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। আমাদেরকে ওই যে কথা আছে না, লাভ রানস ব্লাইন্ড, আসলেই আমাদের যখন আমরা প্রেমে পড়ি আমাদের চারপাশটা অনেক ব্লক হয়ে যায়, আমরা তখন ওই মানুষটা ছাড়া অন্য কিছুই দেখি না। কিন্তু আলটিমেটলি ওই মানুষটাকে নিয়ে সারা জীবন সাস্টেইন করা খুব ডিফিকাল্ট, কজ আমাদের পরিবারের সঙ্গে বসবাস করতে হয়, সমাজের সঙ্গে বসবাস করতে হয়। এই ভালোবাসাটা যদি সবসময় একই ফোর্সে থাকতো তাহলে তো জীবনটা অনেক সুন্দর হতো, কিন্তু ভালোবাসা সবসময় একই ফোর্সে থাকে না। এবং যখন ফোর্সটা কমে যায় তখন চারপাশের মানুষের প্রয়োজন হয়, ফ্যামিলি স্ট্যাটাসের প্রয়োজন হয়, বাকি আদার্স জিনিসগুলোর প্রয়োজন হয়, মানুষটা কেমন সেটার প্রয়োজন হয়, তখনই গিয়ে ঝামেলা তৈরি হয়। উই আর গেসিং, বাট হেলোইড 920 কখনোই অনুমান করে বলা সম্ভব না স্টোরিটা আসলে কোন দিকে যাবে। শুনি তারপর। এরপরে সে আবার 7 দিন পরে আবার আমার সাথে দেখা করে। তখন বললাম যে শোনো, এখন তো 2nd ইয়ারে আমি, তো বাসা থেকে তো একটু বিয়ের কথা চলছে, তো তুমি একটা কিছু করো। তো বলতেছে হ্যাঁ করবো। তো বলছে কবে করবা? বলছে না আমি তো বাড়ি যাবো, তো বাড়ি থেকে এসে তোমার বাবা মার সাথে কথা বলবো। আমি বলছি তুমি নিজের বিয়ের কথা নিজে বলবা, এটা কেমন না? তো বলছে না আমার বোন আছে আর দুলা ভাই আছে, তো আমি ওদেরকে নিয়ে আসবো, মানে তোমার বাসায় নিয়ে যে প্রস্তাব দিব। মানে বাড়ি কবে যাবা? তো বলে যে তো কালকেই চলে যাবো। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ইয়া করো। আমি তো তখন বেশ খুশি যে আমার বিয়ে হবে, ওর সাথে ও প্রস্তাব দিবে, আর যে তোর ফ্যামিলি যদি রাজি হয় তাহলে তার কোনো কথাই নেই। ও চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। যখন বাংলাদেশে মানে আসলো যে, তখন ওর এক মামার বাসায় উঠেছিল, ফকিরাপুল ছিল মামার বাসাটায়। মামার একটা প্রেস ছিল, সে প্রেস থেকে সে আমাকে ফোনে কথা বলতো। তো ওই ফোন নাম্বারটা আমার কাছে শুধু ছিল, কিন্তু বাসা কোথায়, ঠিকানা কি, তখন শুধু জানি ওর বাড়ি কিশোরগঞ্জ, আর কিছু জানি না, মেইন ঠিকানাটা জানি না। ওকে। তারপরে চলে গেল, আমি তো ওয়েট করতে থাকলাম যে ও বলছে 7 দিন পরে আসবে। 7 দিন গেল, 15 দিন গেল, কোনো খবর নাই। আমি যে 15 দিন হয়ে গেল, কোনো খবর নাই। এদিকে বাসায় তখন বিয়ের জন্য খুব তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু আমি অ্যাডপ্টেড চাইল্ড, তোমার আব্বু আম্মু সবসময় একটা ইনসিকিউর ফিল হতো যে হয়তো অন্য ফ্যামিলিতে দিলে হয়তো আমার সেখানে ভালো হবে না, অন্যরকম চোখে দেখবে, ওইভাবে হয়তো সম্মানটা পাবো না। তো আমার আব্বু আম্মু, মানে আমার আম্মু বিশেষ করে চিন্তা করতে লাগলো যে আমার খালাতো ভাই, মানে আমার কাজিনের সাথে আমার বিয়ে দিবে। তো আমার খালাতো ভাইয়ের আবার আরেক জায়গায় রিলেশন ছিল, যেহেতু তারা বনে বনে খুব মিল ছিল, আর আমার খালাতো ভাই তার মার কথা ফেলবে না, যার জন্য আমার নামটা যখন প্রস্তাব করা হয় তখন আমার খালা রাজি হয়ে যায়। জানতো আপনার ব্যাপারটা, অ্যাডপ্টেড চাইল্ড বা এই জানতো আগে থেকে? ওকে। আমার ফ্যামিলি তো সবাই জানতো। আর খালাও তখন তার ছেলেকে বলে যে তুই এই বিয়েটাই কর। তো দেখা যাচ্ছে আমার খালাতো ভাই যে সাথে যার রিলেশন ছিল সেই বিয়েটা তখন ভেঙে দেয়। আচ্ছা। সেরকম রিলেশন না, মানে বিয়ের ব্যাপারে রিলেশন ছিল, সেটা মানে ওর পরিচিত ছিল। হ্যাঁ। তো এখানে ওর বিয়েটা তখন আমার খালা ভেঙে দিল। সেও মার কথা মতোই, যেহেতু মার বাধ্যগত ছেলে ছিল, মা যা বলবে সেটাই। তখন মার কথা মতোই সে আমার ব্যাপারে সে মানে রাজি হলো। আমার মা আবার আমাকে তখন বলা শুরু করলো যে এরকম বিয়ের কথা চলছে, বলতেছি, তো তুমি কি চাও? যে কার সাথে? তো বললো যে এরকম কাজিনের সাথে, তোমার, ওনার নাম ছিল তারেক। বললো যে তারেকের সাথে। তো বললাম যে তারেককেই কেন? তারেককেই কেন? বললো যে আরেকজন ছিল। তো বললো যে তারা কাকে করতে চাও? মানে সেই ভাইটার কথা বললো, আর এই ভাইটার কথা বললো। কি বললো এটা? আম্মু। ওকে। তো বলেছে তুমি কাকে করতে চাও? 2 ভাইয়ের কথাই বললো যে 2 ভাইয়ের মধ্যে কাকে করতে চাও? তখন আমি বললাম যে তারেকের যে মা, মানে আমার খালা, এই খালাটা আমাকে খুব বেশি আদর করতো ছোটবেলা থেকে। ওকে ওকে। তারেকের ব্যাপারে রাজি হলাম। আপনি রাজি হচ্ছেন কেন? কারণ এখানে তো আপনার জীবনের সঙ্গে বিয়ে হওয়ার কথা, আপনি তাকে বলছেন কিন্তু কোনো আওয়াজ পাচ্ছেন না, এই কারণেই আপনি মোটামুটি রাজি হয়ে যাচ্ছেন। ব্যাপারটা মানে আমি বলেছি যে তোমরা দেখতে পারো, কিন্তু মানে ফুল রাজি হয়েছে, মানে রেডি করো কথা দেইনি। এখানে একটা পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে যে
তাহলে লাভের ডিভোশনটা কোন জায়গাটায় ছিল? আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। একটা ছেলে এতগুলো মানে লাভ থেকে সরে যাওয়ার মতো এতগুলো রিজন আপনার সামনে হাজির করার পরেও আপনি তার প্রতি এতটা ডেভোটেড ছিলেন জীবন, সেই ছেলে 2 সপ্তাহ দেরি করছে বাড়ি গিয়ে, আপনাকে কোনো রেসপন্স করছে না, যে কারণে আবার আপনি বিয়ে হতে রাজি হয়ে যাচ্ছেন, মানে ব্যাপারটা কেন? না, বিয়ে হতে রাজি হচ্ছি মানে যখন তার কোনো খোঁজ পাচ্ছিলাম না, আমি তো তার মামার ওখানে কন্টিনিউ ফোন করেই যাচ্ছি এবং আমার ভাবি সেটা খুব ভালো করে জানতো, ভাবির বাসা থেকে ফোনটা করতাম। তো এর মধ্যে তো যখন যে কথা যখন শুরু হয়ে গেছে, যখন তারা আমাকে লাস্ট ডিসিশনের কথা জানতে চাইলো যে কাকেই বিয়ে করবা, তারেককে করবা না ওই ভাইটাকে করবা, Okay. যখন এইভাবে সে তার বললো, তখন আমি জীবনের কাছে আবার ফোন করি আচ্ছা, ওই দোকানে, ওকে, ওর মামার ওখানে। তখন তারা আমাকে বললো যে আমার জীবন কোথায়, তাকে ইমার্জেন্সি দরকার, আমার বিয়ের কথাবার্তা চলছে, ও তো আসার কথা 21 দিনের মাথায়। তো আমাকে বলে গেল মাত্র 7 দিন, সেখানে আজকে 21 দিন, কিন্তু Right. ওকে ওকে তাড়াতাড়ি খবর দেন। তখন ওর মামার সম্ভবত খুব ক্লোজ একজন ছিল, তখন সে বললো যে কেন আপনি জানেন না, জীবন আপনাকে ফোন দেয়নি? বলছে না তো, কি হয়েছে? তখন বললো যে জীবন বাড়ি গিয়ে তো বিয়ে করছে। মানে আমি তখন নামছে, কি বলেন, আপনার মাথা ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? এরপরে যখন বললো যে ও বিয়ে করে ফেলছে, তখন আমি আর মানে নিজেকে ঠিক রাখতে পারিনি। যে কি বলেন, আপনার মাথা ঠিক আছে? ও তো আমাকে বলে গেছে ওয়েট করতে, এখন তো আমার বাসায় সমস্যা, এই জন্য আমি ফোন দিছি ইমার্জেন্সিতে, আপনি প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করায় দেন। বলছে আমি কিভাবে কন্ট্যাক্ট করাবো, ওর তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, কারণ তখন কোনো মোবাইল ছিল না, ওর বাসায় কোনো টিএনটি ছিল না, বাইরে ফোন ফ্যাক্স থেকে ফোন করতো। ওকে, তেমনি ওর ঠিকানাও তো আমি জানি না। তখন বলছে যে এখন আর ঠিকানা দিয়ে কি করবেন, বিয়ে তো হয়েই গেছে, এখন Right. আপনার বাপ মা যেখানে ঠিক করছে ওইখানে আপনি বসেন। রাইট, ওরা তখন আমাকে এটা বললো, তখন আমি তো খুব মানে কথাই বলতে পারছি না। পরে আমার ভাবিকে আমি ফোনটা দিই, বলছি ভাবি দেখো ওরা কি বলে, আমি তো কিছু বুঝতেছি না, তুমি একটু কথা বলো। পরে ভাবি আবার কথা বলে যে আপনি কি বলছেন? তো বললো যে না আসলে ওর তো বিয়ে হয়ে গেছে। তো বলছে যে বিয়ে হয়েছে মানে কবে হয়েছে? বলছে যে তো প্রায় 10-15 দিন হয়ে গেছে বিয়ে। ওকে, তখন ভাবি বললো যে তাহলে আমার সাথে আবার কথা বলতে বললো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, বিয়ে করছে ভালো কথা, কিন্তু কেন বিয়ে করছে সেটা আমাকে ওয়েট করতে বলে, আর আপনারা কিন্তু মোটামুটি জানেন আমার ব্যাপারটা, রাইট, তাহলে কেন সে ওখানে বিয়ে করলো? আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন? ওকে কোনো চাপে পড়ে বিয়ে করছে, কোনো বিপদে পড়ে বিয়ে করছে, কেন বিয়ে করছে, কিছু তো বলেন। তখন বলে যে না আসলে ওর তো অনেক টাকা দরকার ছিল। তো আমি বলছি যে কিসের টাকা? তো বলে যে না ও তো আবার বাইরে যাবে, তো বেশ কিছু টাকা দরকার। তো বলছি, ওর টাকার জন্য বিয়ে করছে? তাহলে টাকাই যদি লাগতো আমাকে বলতো, আমি যেখান থেকে পারি যেভাবে পারি আমি ওকে টাকা দিতাম, কিন্তু ও আমাকে এইভাবে ফাঁকি দিল কেন? তখন আপনার জীবনের সঙ্গে কোনো কথা হচ্ছে না? না, জীবনের সাথে তো কোনো কথাই হচ্ছে না। ওরাই এটা বলছে, মানে ওর মামার দোকানের লোকজনই এটা বলছে। আচ্ছা, কত টাকা হইলে ও আরেকজনকে বিয়ে করতে পারে? ও কত টাকার জন্য বিয়ে করছে বলেন? তখন বলে যে তা তো জানি না, তবে শুনছি 2-2.5 লাখ টাকার মতো হবে। তারপরে এখন ও সিঙ্গাপুর যাবে, আবার এখন সিঙ্গাপুরকে চলে গেছে। তো বলে যে আমরা এগুলো কিছু জানি না। তখন আর মানে তারাও আর এই ব্যাপারে আমার সাথে আর কোনো কথা বলতে ইন্টারেস্ট হয় নাই। আচ্ছা, তখন আমি তো ওই অবস্থায় ভেঙে পড়ি, তখন অনেক কান্নাকাটি করি, অনেক ভেঙে পড়ি। ভাবিও অনেক একটু আমাকে অনেক মানে বকাঝকা করে যে কেমন ছেলেকে ইয়া করলা, যে সুযোগ মতো তোমাকে ছেড়ে চলে গেল, এরকম তারাও অনেক বলতে থাকে। রাইট, তো এর মধ্যে ভাবির একটা ছোট ভাই আছে, তো ভাবি আবার ভাইকে দিয়ে তার ভাইয়ের জন্য আমার বিয়ের জন্য প্রস্তাব পাঠায় আব্বার কাছে, কিন্তু আব্বা এটা না করে দেয় যে না এটা সম্ভব না। কারণ আব্বা আম্মার ইয়াতেই বিয়েটা, যে তার বোনের ছেলের সাথেই আমার বিয়ে হবে। এমনি বাইরে অনেক জায়গা থেকে প্রস্তাব এসেছিল, কিন্তু তারা কেউ মানে রাজি হয়নি। আচ্ছা, আর আমার কাজিনের সম্পর্কে একটু বলি, সে একটা কোম্পানিতে স্টোর কিপার হিসেবে কাজ করছিল, আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ওদের ফ্যামিলি মেম্বার ছিল, ওরা ভাই বোন ছিল 9 জন, জি, আর ওরা সবাই গ্রামে সেটেল ছিল। অবভিয়াসলি তখন আমার বিয়ে হলে তাহলে আমাকে গ্রামেই থাকতে হবে। রাইট, তখন আমি মানে কি করব ঠিক বুঝতে পারতেছিলাম না, এদিকে ও চলে গেল, এদিকে বিয়ের কথা। তখন আমি জিদ হোক বা যেটাই কষ্ট হোক যেটাই হোক, ঠিক আছে ও যখন বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না, তাহলে আমিও বিয়ে করবো। তা আমি আমার বাবা মাকে তাহলে এখন আর কষ্ট দিব কেন? আমার তার এখানে বলা বই নাই। এখন আমি আমার বাবা মার কথায় রাজি হয়ে যাই যে ঠিক আছে তোমার তারেকের সাথেই আমাকে দাও। মানে যে ছেলের মা মানে খালা আপনাকে আদর করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ওকে, আমার ওই খালার মেজো খালা আর কি ছিলেন, জি, বড় ছেলে। তো ওনার সাথেই তখন আমার বিয়ের পাকা হয়ে গেল। আমার বিয়েটা সিরাজগঞ্জেই হয়, ঢাকাতে হয় না। সিরাজগঞ্জে জাস্ট কাবিন হয়, তারপরে ঢাকায় এসে অনুষ্ঠানটা করা হয়। এর মধ্যে ওর জীবনে কোনো রকম কোনো সংবাদ পাইনি, সংবাদ পাচ্ছিলেন না? না। আচ্ছা, এর মধ্যে আমার যখন জানুয়ারি মাসে আমাকে উঠিয়ে নেওয়া হয় অনুষ্ঠান করে, তো জানুয়ারি মাসের প্রথম দিকে জীবন আমার ভাবির কাছে ফোন করে। উঠিয়ে নেবার পরে? হ্যাঁ, উঠিয়ে নেয়নি, উঠিয়ে নিবে তখন জানুয়ারিতে অনুষ্ঠান। আচ্ছা, কিন্তু বিয়ে হয়ে গেছে, আচ্ছা, কাবিন হয়ে গেছে পুরা। ওকে, কিন্তু যখন জানুয়ারিতে জীবন ভাবির কাছে ফোন করে, ভাবি এটা আর আমাকে তখন বলে নাই।
আমার ঠিক অনুষ্ঠানের 2-3 দিন আগে, তখন তো বাসায় অনেক অনুষ্ঠান, অনেক প্রোগ্রাম, অনেক মানুষজন, তখন ভাবি বললো যে তোমার একটা নিউজ আছে। তো বললাম কি নিউজ? বলে যে তোমার কাছে একজন ফোন করবে আজকে। আমার কাছে ফোন করবে কে? তবে তুমি 3টার সময় বাসায় এসো। তো বললাম ঠিক আছে আমি আসবো। পরে 3টার সময় বাসায় গেলাম, কে ফোন করবে ভাবি? তখন বললো যে জীবন ফোন করবে। আমি বলছি জীবন কোথেকে আসছে? তখন বলছে যে ও তো সিঙ্গাপুর থেকে আমাকে বেশ কয়েকদিন ফোন করছে। যে ফোন করছে কেন? ও এখন কি চায়? ও তো বিয়ে হয়ে গেছে, এখন আমার সাথে তার কি রিলেশন? তুমি বলতে পারো না যে আমারও বিয়ে হয়ে গেছে? তো বলছি আমি তো এগুলো বলছি, তো কিন্তু ও একটাবার শুধু তোমার সাথে কথা বলতে চায়, একবারের জন্য। মানে সামহাও ভাবিকে কনভিন্স করে ফেলেছে। ওকে, তখন ভাবিও আমাকে বলছে ঠিক আছে, ও যখন একবার বলতে চায় তুমি একবার শোনো, দেখো কি বলে। তার মানে যে কি শুনবো এখন? শুনতে গেলে আমি আরো উইক হয়ে যাব। ও কি বলবে? মিথ্যা বলবে এইভাবে বিয়ে হয়েছে, ওইভাবে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে তো হয়েছে, এটাই তো সত্যি। ওকে, তখন ভাবি বললো যে ঠিক আছে, তুমি কথা বলা না বলা তোমার ব্যাপার। বলতে বলতে কিসে কল ফোন দিয়ে দেয় এই সময়। তারপরে ভাবি ফোন ধরলো, ধরার পর বললো যে হ্যাঁ ও আসছে, তো তুমি কথা বলবা। তো ও তো পরে যাই হোক আমি ফোনটা ধরি, যে ঠিক আছে দেখিও কি বলতে চাই। তখন যে কেন আপনি ফোন করছেন? তো যে তুমি প্লিজ আমাকে মাফ করো। তো কিসের মাফ? আপনি যা করছেন এরপরে তো মাফ, আপনার এত কিছু জানার পরেও আমি আপনাকে অ্যাকসেপ্ট করছি, পাস্ট যে যাই থাকুক না কেন, কিন্তু এগুলো জানার পরেও কিন্তু আমি আপনার লাইফের সাথে জড়াই গেছি। তারপর আপনি কিভাবে পারলেন যে আপনি আমাকে ফেলে দাঁড়াতে, তাও আবার টাকার জন্য? ওকে না, এটা তোমার ভুল কথা, এটা তুমি ভুল শুনছো। যে কিসের ভুল? কোনো ভুলই না, তুমি টাকার জন্য বিয়ে করো নাই? বলে হ্যাঁ আমার ওই সময় টাকা দরকার ছিল। হ্যাঁ, তার বলতে তুমি বিয়ে করলা? বলে না, ওরা আমাকে জাদু টোনা করছে, ওই মেয়ের পক্ষ ওকে নাকি জাদু টোনা করছে। আমার দুল্লা ভাইকে আমি যখন তোমার কথা বলছি সে আর তারা এটা মানতে পারে নাই, এবং তারা না মানার পরে তারা আমাকে কি যেন খাওয়াইছে, সেটা খাওয়ার পরে আমার ব্রেন আর আমার সাথে ছিল না। তখন তারেকের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কত দিন অতিবাহিত হয়েছে? কয় মাস? 1 মাস। 1 মাস। হ্যাঁ। তারেকের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল ওই সময়টাতে? না, যখন নতুন একটা মানুষ জীবনে এসছে, ফোকাসটা তার দিকেই থাকার কথা। মেয়েদের জন্য বা যার জন্যই বলি না কেন, অফকোর্স মেয়েদের জন্য বিষয়টা বেশি স্পেশাল। একটা বিয়ে, একটা মানুষকে নিজের জীবনে নিয়ে আসা, সংসার শুরু করা, সেই স্বপ্নের মধ্যে থাকা কিংবা স্টার্টিং পিরিয়ডে থাকা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ভালোবাসার জায়গা এবং একই সাথে চ্যালেঞ্জ। ওই জিনিসগুলোর দিকে আপনার ফোকাসটা কেমন ছিল? নাকি আপনি তখনও তারে কিভাবে রিসিভ করে উঠতে পারেননি? প্রথম পারি নাই। তখনও পারেননি ওইভাবে? আচ্ছা, পয়েন্টগুলো খুব জটিল। হ্যাঁ, তারেক কি আপনাকে রিসিভ করতে পেরেছিল ওই সময়টা ইনিশিয়াল স্টেজে, নাকি ঠিক আছে বিয়ে করেছি তারপর দুজনের মতো? না, সে রিসিভ করেছে। সে রিসিভ করেছিল ইনিশিয়াল স্টেজে। সে তার মার কথা মতো কোন বাধ্যগত ছেলে, সে ওয়াইফের প্রতি যা যা করা দরকার সে করেছে। ওকে, ফাইন। তো তারপরে আপনি জীবনের সঙ্গে কথা বললেন? হ্যাঁ, আমি তখন এটা রিস্কি ছিল না ওই সময়টাতে? ছিল, ভাবির বাসায় ছিল তো ফোনটা, তো ভাবির বাসায় কথা বলতাম। ঠিক আছে, তারপর? আমার বাসায় ফোন দিত না, ভাবির বাসায় ফোন দিত সে। ঠিক আছে, তো আপনি কথা বললেন, কথা বলার পরে সে কি রিপ্লাই দিল? হ্যাঁ, সে দিল যে হ্যাঁ জাদুটোনা করেছে। সে তখন তার নিজের আয়ত্ত ছিল না, তার মধ্যে এগুলো কোনো হুঁশ জ্ঞান ছিল না, যার জন্য সে কিভাবে বিয়ে হয়েছে সেটা সে জানে না। তখন আমরা যে এগুলো ফালতু কথা বন্ধ করো, জাদুটোনা এসব বলতে কিছু নাই, তুমি যত যাই বলো না এগুলো কিছু না, তুমি বিয়ে করছো এটাই ইম্পর্টেন্ট, এটা সত্যি কথা স্বীকার করো। আমিও বিয়ে করছি। না তুমি বিয়ে করো না। আমি কে বলছো আমি বিয়ে করিনি? অবশ্যই আমি বিয়ে করছি। না তুমি বিয়ে করতেই পারো না আমাকে ছাড়া। কেন করতে পারি না? আমার কি লাইফ নাই? আমি সারা জীবন ওয়েট করে যাবো তোমার জন্য? তারপরে আমি বললাম যে কেন বিয়ে করতে পারবো না? তুমি যদি করতে পারো তাহলে আমি কেন পারবো না? আমিও বিয়ে করেছি। যে না, আমার তো সিচুয়েশন ছিল না আমার হাতে, আমি তো বাধ্য ছিলাম। না, আমারও বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে কন্ট্যাক্ট করবা না, ভাবির বাসা কখনো ফোন দিবা না। যে না আমি ফোন দিব, কন্ট্যাক্ট করবো। এটা কেমন মনে কথা? আমি তো ফোনে আসবো না। বলছে না প্লিজ তুমি এমন করো না, এতটা নিষ্ঠুর হয়েও না আমার প্রতি। আমি তোমাকেই অনেক ভালোবাসি, তোমাকেই অনেক চাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। এখন তো বুঝে লাভ নাই, আমার তো বিয়ে হয়ে গেছে। বলছি যে না, তোমার বিয়ে হলেও আমি ওটা মানি না, ওটা বাদ। কি বাদ? তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, 2 দিন পরে আমি তার সংসারে চলে যাব। আসলে ওই যে বলেছিলাম না যে ওর কথা শুনলে আমি একদম দিশেহারা হয়ে যাই, তখন মনে হয় যে ও যা বলবে সেটাই মনে হয় আমার জন্য সবচেয়ে ঠিক। তো ওই সময়টা তার মাথায় কিছু কাজ করে না, ও ছাড়া উইক হয়ে যায়। হ্যাঁ, কি বলে যে আচ্ছা বিয়ে হলো হয়েছে, আমি তারপর তোমাকেই চাই। এটা আমি কি তাকে ছেড়ে আসতে পারবো? বলে যে আচ্ছা সেটা পরে দেখা যাবে, তুমি এখন যাই কিছু করো, তুমি আমার। যে এখন আর সম্ভব না এটা। মানে কি? সে চাচ্ছে আমার, মানেটা কি? ও ছেড়ে আসবে?
আমি ওর, আর সে তার বউয়ের সাথে নাকি তার কোনো যোগাযোগ নাই, এটা বলছে আমাকে। সে এখন কিছুটা মেজাজ বিগড়ে যাচ্ছে আমার, এবং আমার মনে হয় যে আমি আমার এই মেজাজ বিগড়ে যাওয়া ফিলটা এই জন্যই ফিল করতে চাচ্ছিলাম যে আমার লিসনার যারা আপনাকে শুনছেন তাদেরও মেজাজটা কিছুটা বিগড়ে যাবে। ইনফ্যাক্ট ওর উপরে, মানে আপনার অ্যাকশনের উপরে কি হবে না সেটা একটু সামনের দিকে যাই। এটা আমার রিয়াকশনটা বললাম, যদিও বলাটা উচিত না। বলুন তারপরে। আমি বললাম যে তোমার ওয়াইফ তো আছে, আমার নাহলে তোমার ওয়াইফের কি হবে? তুমি একটা মেয়ের জীবন নষ্ট করে দিবা, আর আমি একটা মেয়ে হয়ে তোমার সংসার কিভাবে ভাঙবো? বলে কি এটা তো কোনো সংসার না। তারা আমাকে জাদু টোনা করে বিয়ে করে দিছে, সে বিয়ে তো আমি মানি না। এখন আমার মাথা ঠিক হয়েছে, এখন আমি সব বুঝি, ওই বিয়ে আমি মানি না, তাই ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। মানে এগুলো নিয়ে আর তার সাথে আমি আর কোনো কথা বলতে চাচ্ছিলাম না ওই সময়। আর আচ্ছা, মানে আর রুচি হচ্ছিল না, যে হয়তো এগুলো একটা মিথ্যা ওই সময় আমার কাছে মনে হচ্ছিল। কিন্তু তারপরেও কেন জানি উইক হয়ে যাচ্ছি। তো বললাম যে না প্লিজ এখন আর ফোন টোন দিও না, এখন আমার বাসায় অনেক গেস্ট। এটা বলে আমি রাগ করে ফোনটা রেখে দিই, আর ফোন ধরি না। এরপরে যাক আমার বিয়ের অনুষ্ঠান হয়ে যায়, আমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শ্বশুর বাড়িটা ছিল অনেক গ্রামে, শুধু কারেন্ট গেছে, কিন্তু কোনো মানে বাহ্যিক আর কোনো সুযোগ সুবিধার মতো ওখানে কিছু ছিল না। তো আমি যেহেতু সারা জীবন ঢাকায় মানুষ, সবকিছু ঢাকায়, তো স্বাভাবিক মতো এই গ্রামে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। মানে গ্রামের পরিবেশটা তো একটু অন্যরকম, বউ এত সহজে বের হতে পারে না, বারান্দাও দাঁড়াতে পারে না। হয়তো সে আমার খালা হতে পারে, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মানে এই রেস্ট্রিকশন গুলা মানে আমার জন্য ছিল তাদের, যে বউ ওখানকার সামাজিকতাটা রক্ষা করো। হ্যাঁ, মানে এটা উচিত। আমার মনে হয় কি যেখানকার যে কালচারটা সেটাকে অ্যাডাপ্ট করাটা উচিত। সেটা যুক্তিযুক্ত কিনা অন্যায় সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকতে পারে, কিন্তু ওই কমিউনিটির মানুষদের সাথে মিশে যাওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে হলেও ওদের কালচারটা মেইনটেইন করাটা উচিত। কিন্তু আমার সাথে সবার খুব সম্পর্ক ভালো ছিল, মানে আমি মিশে যেতে পারি সবার খুব সাথে। স্বাভাবিকভাবে একটা মেয়ে যে শহরে বড় হয়েছে, শহরের জীবনে অভ্যস্ত, সেই মানুষটা গ্রামে গিয়ে খুব সহজে মানিয়ে নেওয়া, মিশে যাওয়া খুব ডিফিকাল্ট। তারপরে যেখানে আমার ঢাকায় যেরকম আমার ঘরে টিভি আছে, সেখানে টিভি নেই, একটা গান শোনার মতো একটা ক্যাসেট প্লেয়ারও নাই। মানে সময় কাটাবো যে সেটাও না। আমার হাজবেন্ড আমার সাথে থাকতো না, সে ঢাকায় থাকতো, আমি গ্রামে থাকতাম। ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, তো ওইভাবে আমার সময়টা পাস হতো না। তারপরে ওদের তো গ্যাসের লাইন ছিল না, খড়ি চুলায় রান্না ছিল। তুমি বললাম আমার খালা যে আমার ননদ মানে আমার কাজিনের পরীক্ষা, তো বলে যে তুমি একটু আজকে ভাত রান্না করো। তারপরে আমি তো ভাত রান্না করবো, আমি তো চুলে জাল দিতে পারি না, পাতা দিয়ে জাল দেয় তো ওটা আমি পারি না, আর দিতে গেলে নিভে যায়। তখন আমি তো জাল দিতে পারি না। তো বলছে না পারবা, চেষ্টা করো, চেষ্টা করতে করতে পারবা। তো যাক অনেক কষ্টে আর কি দিলাম ঠিকই, কিন্তু কিছু হইলো না। পরে আমার কাজিনী এসে আমাকে হেল্প করলো, যে ভাবি তুমি পারবা না, আমি হেল্প করতেছি। এখন আমার খালু যিনি ছিলেন, উনি মারা গেছেন এখন, তখন বললো যে বউ তুমি একটু রান্না করো, তোমার হাতে একটু রান্না খাই। তখন আমি আমার ননদকে বললাম যে তুমি জাল দিবা, আমি রান্না করবো। তখন মানে ওরা জাল দিয়ে দিত আর আমি রান্না করতাম। তখন ওইভাবে একদিন রান্না করে খাওয়ালাম আর কি। আর ওদের ফ্যামিলিটা আসলে অনেক বড় ছিল, আর্থিক সচ্ছলতা ছিল না ওদের। 9টা ভাই বোনই, একটা ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট পড়াশোনা। আর আমার হাজবেন্ড খুব বেশি একটা টাকা বেতন পেত না, পার্ট টাইম মিলে 5,000 টাকা বেতন আসতো। সংসারে অনেক টানাটানি থাকতো। আমার মানে যিনি শ্বশুর ছিলেন আমার খালু, ওনার আবার একটু উচ্চ পদস্থ লোকদের সাথে চেনা জানা আছে, অনেক জমি জমা ছিল। সেটা আর কি ওই যমুনা ভাঙনের কারণে ওই সব জমি জমা সব ওইখানে চলে গেছে। দেখা যায় যা কিছু আছে ওইটা থেকে মাঝে মাঝে যা হয় আর কি। আর কোনো ভাই বোন কোনো ইনকাম করতো না। 2টা ননাস ছিল, 2জনের বিয়ে হয়ে গেছিল, আর বাকিগুলো সবাই পড়াশোনার উপরে ছিল। এর জন্য সব খরচ আমার হাজবেন্ডের ছিল। তাহলে দেখা যেত যে আমি একটা কোনো কিছু চাইলেও অনেক চিন্তা ভাবনা করতে হতো যে দিতে পারবে কিনা। তো সেদিকে আমার মা আমাকে হেল্প করতো আবার, কারণ আমি যখন গ্রামে যেতাম আম্মা হয়তো আমার কাছে 1,000 বা 2,000 টাকা হাতে দিয়ে দিত, তুমি ওখানে গিয়ে খরচ করো। দেখা যেত যে ওই সপ্তাহে তখন অনেক দূর থেকে টিভি ভাড়া করা যেত, তো টিভি ক্যাসেট প্লেয়ার আমার দেবরা ভাড়া করে নিয়ে আসতো সপ্তাহে একদিন। এইভাবে তখন মানে দিনটা কাটতো। আমি দেখা যেত যে 15 দিনের বেশি থাকতে পারতাম না গ্রামে। আমি অস্থির হয়ে যেতাম যে কিভাবে থাকবো, আমার আর সময় কাটতে যেত না। এইভাবেই আর কি বেশ কয়েক মাস চলছিল। যে তোমার ওটা ছিল সিরাজগঞ্জ। তখন আমার কাজিন কিন্তু আমার জীবনের ব্যাপারটা জানতো। কাজিন বলতে মানে যার সাথে বিয়ে হয়েছে, তারেক। হ্যাঁ, তো মাঝে মাঝে দেখা যেত যে যদি কখনো ঝগড়াঝাটি হইতো, তখন সে এটা নিয়ে আমাকে অনেক কথা শোনাতো, যে তুমি তো একজনের সাথে ভালোবাসছো। ওই সময় শোনানো শুরু করে দিল। প্রথম থেকেই শুরু করছিল যে তুমি তো অন্যজনকে ভালোবাসছো, আমাকে বিয়ে করলো কেন? তাহলে আমাকে বিয়ে করলো তুমি কেন করছো? তুমিও তো আরেকজনকে ভালো পছন্দ করতে, তাহলে আমাকে কেন বিয়ে করলা? দুজনের জীবনে একই কেস। হ্যাঁ, ওকে। তো মনে হচ্ছে তুমি কেন বলো, তোমার তো সে ছিল, তুমি তো আমাকে না করতে পারতা। আর আমার খালু দেখা যেত যে গ্রামের মানুষ তো একটু সহজ সরল, যে ওই মেয়ের কথা এসে আমাকে বলতো ও তো এমন ছিল, ও তো এমন ছিল। আমার ননদরা, আমার দেবররা ওর কথা বেশ প্রশংসা করতো। তখন এটা আমার খুব গায়ে লাগতো যে তাহলে ও এত ভালো ছিল, তাহলে ও কি করে তা বিয়ে? আমি তো খড়ি চুলায় রান্না করতে পারি না, তোমাদের সাথে কাজ করতে পারি না, তো ও কি করে তা বিয়ে?
প্রথম কিছু বলতাম না, হয়তো ভাবতাম দুষ্টামি করে, কিন্তু পরবর্তীতে যখন দেখি যে না প্রায় বলে, কারণ যে কাজ করতে পারতাম না যেখানে আমি গিয়ে, এই জিনিসগুলো তখন ওদের মধ্যে বেশ শুরু হয়ে গেল। তখন আমার খালাও, মানে যাকে আমি এত ভালোবাসি এত পছন্দ করি, সে খালাও দেখা গেল যে আস্তে আস্তে মানে আমার ফেভারে আর না। সে অন্যান্য খালাদের কাছে বলে যে সে ঠিকই কোনো কাজ করে না, সারাক্ষণ ঘরে থাকে, খালি বসিয়ে থাকে, শুয়ে থাকে, গান শুনে, কিন্তু কোনো কাজ করে না। তাহলে এই খালার ঘরেই আসলাম, এখন খালাই আমার নামে বদনাম করে যে আমি কোনো কাজ করি না, আমি কেন রান্না করি না। তারা তো জানে যে আমি রান্না করতে পারি না, তাহলে কেন এখন এগুলো বলে তারা? তখন খুব কষ্ট পেলাম। তখন এক সময় আমি ঢাকায় চলে আসি, আসার পরে আমি আর যেতে চাই না, আমি গ্রামে যাবো না। এখন আমার হাজবেন্ডকে তো বুঝাইতে হবে, আমি তখন যাবো না, আমি আমার কাছেই থাকবো, পড়াশোনাটা স্টার্ট করি। তখন কিন্তু আমার ইন্টারটা পরীক্ষা দেওয়া হয়নি, বিয়ের জন্য ইন্টারটা পরীক্ষা দেওয়া হয়নি। তখন আমি উন্মুক্ততে ভর্তি হলাম, কিন্তু সেখানে আমার কন্টিনিউ করতে পারলাম না। আমি আমাদের জীবনেও কিন্তু ফোন দেওয়া শুরু করলো, মানে সব মিলে আমি একদম পুরো হজবরল। কোনো দিকে আমি মন লাগাতে পারছি না, পড়াশোনাতেও না, তারেকের দিকেও না, জীবনের দিকেও না। জীবনের দিকেও না মানে কি? জীবনের দিকে লাগানোর তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, বাট আপনার দুর্বলতা আছে, হ্যাঁ দুর্বলতাটাই। জীবন তো মানে ভাবির বাসা ফোন দেয়, ভাবিও আবার এসে আমাকে বলে যে এটা বলছে ওটা বলছে। পরে আবার এইসব ক্ষেত্রে একটু ভাবিদেরকে নিয়ে একটু বলতে চাই আমি, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। ভাবিরা আসলে প্রেমের জন্য অনেক বেশি সহায়ক। সামহাও আমাদের কালচারের মধ্যে এই জিনিসটা আছে, কিন্তু ভাবিদের বোঝা উচিত আপনাকে সামহাও কেউ যদি ইনফ্লুয়েন্স করে, সেটা আপনার দেবরের জন্য হোক বা ননদের জন্য হোক, সেটা ভালো হবে কি হবে না। কজ আপনার ভাবি যদি তাকে না করে দিত, জীবনকে না করে দিত, ধরুন ব্যাপারটা যদি এরকমই হয়, ভাবি কিন্তু জানে যে জিনিসটা জটিল পর্যায়ে চলে যাবে, সে বিবাহিত মহিলা, সে যদি বলতো আমাকে ফোন দিও না, আমি ডিস্টার্ব ফিল করি, তাহলে জীবন নিশ্চয়ই তাকে ফোন দিত না, তার জায়গাটা ব্লক হয়ে যেত। প্রত্যেকটা ভাবি যদি এরকম দায়িত্ব পালন করতো, হয়তো ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়ে যেত। আমরা জানি না আপনি কোনো ভুল করেছেন কিনা, বাট অনেকই হয়। আসলে দুই ভাই দুই ভাবি ওরা কিন্তু আমার এই বিয়ের ব্যাপারে এগ্রি ছিল না, তারেকের ব্যাপারে। কিন্তু জীবনের ব্যাপারেও নিশ্চয়ই তারা ইন্সপায়ার করেনি আপনাকে। না, ইন্সপায়ার তো জীবন চলেই গেল, আর ইন্সপায়ার আর কি করবে? এক্স্যাক্টলি, তো সেই কারণেই আমি বলছি তখন তো আপনি বিয়ে করে ফেলেছেন, মানে আমার ভাইয়ের শালার সাথে যেন আমার বিয়ে হয়। ঠিক আছে, কিন্তু তখন তো আপনি বিয়ে করে ফেলেছেন অলরেডি। তখন তো বিবাহিত একটা মেয়েকে তার পূর্ববর্তী বয়ফ্রেন্ড সে কনভিন্স করার চেষ্টা করছে এবং মাঝখানে মিডিয়া হিসেবে কাজ করছে আপনার ভাবি। অফকোর্স আমি মনে করবো সে নৈতিকভাবে সে ভালো কাজ করেনি, যদিও আপনার দুর্বলতা থেকে আছে আমি জানি, তারপরেও মিডিয়া হওয়াটা তার উচিত হয়নি, কারণ কাজটা অনৈতিক হচ্ছে। হ্যাঁ, ওকে, বলুন তারপর। এরপরে ভাবি আসলে আমার তারেকের সাথে বিয়েটা পছন্দ করতো না। আমার আব্বা মা এগুলো ইগনোর করেছে যে না, আমার মেয়ে যেখানে ভালো সেখানে আমি দিছি। আচ্ছা, তো একসময় এগুলো কথা তো আবার আমার কানেও আসতো। আচ্ছা, তো যা আসলে তো আমি আজকে ঢাকায় একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতাম, গ্রামে থাকতে হইতো না। এই জিনিসগুলো আমার মনের মধ্যে কাজ করতে লাগলো। এটা তো আসলে কেমন না যে বিয়ের পরে মেয়েরা ছোট ছোট জিনিসের জন্য বাপমার কাছেই চাইতে হয়, হাজবেন্ডের কাছে চাইতে পারে না। এগুলো নিয়ে আর কি অনেক কমপ্লেক্সন তৈরি হয়ে গেল। জীবন যখন ফোন করা শুরু করলো, আমি আবার জীবনের সাথে কথা কন্টিনিউ করলাম। মানে আপনার বর্তমান সংসারে একটা এক ধরনের ঝামেলা ক্রিয়েট হওয়াতে আপনি তার সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলা শুরু করলেন। ঝামেলা মানে তার একটু দূরেই থাকতো, ওই মাঝে মাঝে আসতো, কিন্তু যখন আমি আব্বা আমার কাছে যখন থাকা শুরু করলাম, তখন দেখা যেত যে আসতো ঠিকই, কিন্তু তেমন একটা থাকতো না, কারণ সেও লজ্জা পেত। তবে আমি ওইভাবে জীবনের সাথে ওই পাশাপাশি কথা বলতাম, ওই দেখা যেত যে কথা বলতে বলতে আমি উইক হয়ে যেতাম। এইভাবেই চলতে লাগলো আমার। আপনি যে উইকটা হচ্ছেন, তারেক কি বুঝতে পারতো বিষয়টা? কারণ ও তো সবসময় থাকতো না আমার সাথে। এই উইক বলতেটা কি বোঝাচ্ছেন? মানে আপনি জীবনের প্রতি উইক বলতে কি ওকে টাইম দিচ্ছেন, ফোনে কথা বলছেন, কোনো প্ল্যানিং করছেন, এরকম কোনো কিছু? মানে ও আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। কি বলার চেষ্টা করছে? হচ্ছে যে আমি বাংলাদেশে আসবো, এসে তোমাকে আমি আবার নিব, এটা বলছে। আর আপনি এটাকে সায় দিয়ে যাচ্ছেন? আমি তখনও সায় দেই না, বুঝতে না, এটা সম্ভব। আপনি কনফিউজ? হ্যাঁ, আমি কনফিউজড। কি রেজাল্ট দাঁড়ায় বলেন তারপরে? একদিন জীবনের সাথে আমার বেশ অনেক কথা কাটাকাটি হয় কোন একটা কারণে। তখন মনে হয় যে না, এখন ওর সাথে রিলেশন রাখাটা ঠিক হবে না, ফোনেও রাখাটা ঠিক হবে না। যা হয়েছে হয়েছে, দূরে থাকে, দূরেই ভালো। কেন জানি নিজের অনেক গিল্টি ফিল হচ্ছিল, তারে আমি কয়েকদিন তারিখে ঠকাইছি। সে আমার হাজবেন্ড, তাকে রেখে আমি ওর সাথে কথা বলছি, এটা তো ঠিক হয়নি। তখন আমি এক পর্যায়ে আমি তারেককে সব বলে দিই যে ফোন করে আমি হচ্ছে কথা বলছিলাম। তারেককে বলেন আপনি? তারেককে এটা বলে দিই। মানে কোনো প্রেক্ষাপটে বলেন নাকি মনে হলো যে বলার প্রয়োজন আসলে? না, আমার মনে হলো যে এটা ঠিক হচ্ছে না, তারেকের প্রতি এটা অন্যায় হচ্ছে, আমি তাকে ঠকাচ্ছি, কারণ আমি জীবনের সাথে কথা বলছি। তো আপনি বলে কি বললেন? আমি সরি, বলাটা উচিত হয়নি, এরকম কিছু? এটা জীবনের সাথে আপনার গন্ডগোল হলো বলেই আপনি বললেন, না হলে বলতেন না? না। এই যে একটা বিষয়, মানে আমাদের মনটা যে এত বেশি পরিমাণে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা যে মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। দেখুন, ওনার যখন ভালো সম্পর্ক জীবনের সঙ্গে, তখন কিন্তু সে তারেকের সাথে গিল্টি ফিল করছে না। যখন দেখা গেল জীবনের সঙ্গে গন্ডগোল হয়েছে, মন তার প্রতি বিতশ্রদ্ধ হয়েছে, তখন গিয়ে সে মনে হলো যে না, তারেকের প্রতি অন্যায় করছে। এটা না, সিচুয়েশনালি মন আমাদেরকে কন্ট্রোল করে, আমাদেরও মনকে কন্ট্রোল করা উচিত। এইভাবে মন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে করতে এমন একটা বিপদের দিকে ফেলে দেয়, যখন মনও কাজ করে না, যুক্তিও কাজ করে না, বিপদটা মেনে না নেওয়া ছাড়া। জানি না আপনার ক্ষেত্রে কি হয়েছে, বলুন তারপর।
তাদেরকে এটা স্বাভাবিকভাবে সে হাজবেন্ড সেটা মেনে নিতে পারে না। অফকোর্স, আর 10টা ছেলে যেটা সে হবে, ওর ক্ষেত্রে সেটাই হ্যাঁ হয়েছে। সেটাই, অনেক চিল্লাচিল্লি করে, পুরো বাসার মানুষ জানাজানি হয়ে যায়। পরে সে এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে যায়। ঢাকাতে? হ্যাঁ ঢাকাতে, আপনাদের বাড়িতে? আমাদের বাসায়। হ্যাঁ। পরে মানে শীতার মেসে চলে যায়। তখন আমার ছোট খালু ছিলেন আর কি, উনি সিরাজগঞ্জ থেকে আসলেন, মানে উনি আমার উকিল বাবা ছিলেন, তো তারিক আবার ওনাকে সব বলছে। পরে আমি বললাম যে খালু এটা হয়েছে, বলেছে কেন এটা করতে গেছো? আমরা খালু আসলে আমি ওর প্রতি weak হয়ে গেছিলাম, আমি পারছিলাম না। এরপরে খালু বললো যে আসলে তুমি সারাদিন বাসায় থাকো, এখন এইভাবে একা থাকলে তো স্বাভাবিক এগুলো উল্টাপাল্টা মাথায় ঢুকবেই, তোমার এখন সংসারের ভিতরে ঢুকে যাওয়া উচিত। তখন খালু সলিউশন দিল যে তুমি আর জীবনের সাথে কন্ট্যাক্ট করবা না। আব্বা আমাকে বললো যে ওকে একটা আলাদা বাসা নিয়ে দেন, ও যখন নিজের সংসারের ভিতর থাকবে, নিজের কাজকর্ম করবে, তখন বিজি থাকবে। আম্মাও বললো যে তুমি এটা ঠিক করো নি। তখন আমি এগুলো নিয়ে কোনো কথা বলিনি। তারেককেও সবাই বুঝায় টুঝায় পরে আনছে, আমি তখন স্যারকে সরি বলছি। তখন আমি আলাদা বাসা নিয়ে নিই। অত রাতে এক পুরো সাইড ওয়াল, উপরে একটা টিনের ঘর, নতুন সংসার, যেটা আমাদের 2 রুম। তারেকের সঙ্গে? হ্যাঁ, পুরো পেমেন্ট আমার আব্বাই করে, মানে বাসা ভাড়া, বাজার খরচ আব্বাই দেয় তখন। আচ্ছা। কারণ তারেকের অ্যাবিলিটি নাই। তবে ওখানে বেশ ভালোই চলতে লাগলো আমাদের সংসার, বেশ ভালোই। আমাদের 2000-এ বিয়ে হয় আমার তারেকের সাথে, জি। এর মধ্যে 1 বছর হয়েও যায়। 2002-এ একদিন আমার এক বান্ধবী ছিলেন, ওর কাছে জীবন ফোন করে। এর মধ্যে কিন্তু আমার সাথে অনেকদিন জীবনের কন্ট্যাক্ট নাই। সংসার ভালো চলছে? হ্যাঁ চলছে। তখন বান্ধবী আমাকে ফোন করে বলে যে ওরকম তো তোর সাথে কথা বলতে চাই। আমি কেন, অত উল্টা পাল্টা কথা বলে, আমি ওর সাথে কেন করবো, এখন আর এগুলো করবো না। যখন আমার বান্ধবীকে না করে দেয়, কিন্তু তারপরে ও মানে না। ও কিভাবে আমার বাসার ফোন নাম্বারটাও পেয়ে যায়। পরে আমার বাসার নাম্বারটা তে ও একদিন ফোন করে, ফোনটা আমি ধরি। তখন আবার শুরু হলো, না তুমি তো এগুলো বললো আমাকে, তুমি বললো যে আমি লোভী নাই। আপনি ইকুয়েশন গুলো যাচ্ছেন কেন? আপনি সঙ্গে সঙ্গে উচিত ছিল ওকে ব্লক করে দেয়া, যেহেতু আপনি ভালো আছেন তারকের সঙ্গে, কেন সেটা করছিলেন না? মানে আমি ওকে ভুলতেই পারছিলাম না। আমি ওকে উইকনেসটা আমার এত বেশি যে ও ফোন করলে আমি মনে হলো যে আমি শেষ, ওইখানেই শেষ হয়ে যেতাম। ওকে, বলেন তারপর। আবার এইভাবেই কথা, আবারও কথা শুরু হলো? হ্যাঁ আবার কথা শুরু হলো। আবারও সুখের সংসারে অঘটন ঢুকলো। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবেন যে আজকে রিদিকে অনেকেই জাজ করছেন, বিশেষ করে ফেসবুকে আমি দেখতে পাচ্ছি অনেক কমেন্টস আসছে যেখানে রিদিকে গালমন্দ করা হচ্ছে, বকা দেওয়া হচ্ছে, ভুলের কথা বলা হচ্ছে। ও কিন্তু ওর ভুলটা জেনে এখানে এসেছে। এই রিদি কিন্তু সমাজে একটা রিদি না, এরকম অসংখ্য রিদি হয়তোবা আছেন যাদেরকে সচেতন করার জন্য আমাদের আজকের এই গল্প। সুতরাং গেস্টকে গালমন্দ করা, গেস্টকে বোকা বলা, এটা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে শুনে আপনি নিজে সতর্ক হন। ওকে, বলেন তারপর। এরপরে কলিং কার্ড গুলো পাওয়া যেত বাইরে জি। ফোন করার জন্য। জি। তখন আমি কলিং কার্ড দিয়ে কথা বলা শুরু করলাম, মানে বাইরে ফোন ফ্যাক্সের দোকান থেকে। এবং তখন থেকে আমাদের প্ল্যান শুরু হলো যে ও দেশে আসবে, আমি ওকে বিয়ে করবো। আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম। তো তারেকের দোষটা কি ছিল? তার কোনো দোষ ছিল না। আপনি আবার বলেন লাইনটা। তার কোনো দোষ ছিল না। এক্স্যাক্টলি, এই লাইনটা 2 বার আপনার মুখ থেকে উচ্চারিত হয়েছে, এটা আমার ভালো লেগেছে মনের মধ্যে। চাও তাহলে আমি আছি। তো বললো যে না আমি তো চাই তুমি থাকো। তাই আমি যে তাহলে কি করবো? তো বললো যে ঠিক আছে তাহলে তুমি তারিখে ডিভোর্স দাও। আচ্ছা। তাহলে যে এখন তো ফ্যামিলিতে ডিভোর্সের কথা বললে তো দিবে না। এর মধ্যে তারিখের সাথে আমার মানে স্মুথলি চলছিল, যে তানাশ মানুষ যেটা সংসারে হয়, ঝগড়াঝাটি তো লাগবেই, ছিলই সেটা টুকটাক যেটা হয়। হ্যাঁ, মানে যেহেতু তার ওরকম কোনো অ্যাবিলিটি ছিল না, তো যেগুলো নিয়ে বেশিরভাগ লাগতো, আচ্ছা। ঝগড়াঝাটিটা হতো। মানে টাকা পয়সা তো সব বাবা মাই দিচ্ছে আমার, সে তো কিছু করছে না। প্রবলেম গুলো এগুলো নিয়ে হতো বেশি। ওর সাথে তখন আমি বেশ জীবন আসার পরে আমার গ্যাপ হয়ে গেল, আমার ফিজিক্যাল রিলেশন হতো না। এই গ্যাপটা কেন হলো? এই গ্যাপটা মানে ওই দেখা যেত যে যখন ঝগড়া লাগতো তখন এমনিতেই তো হাজব্যান্ড ওয়াইফ গ্যাপ হয়ে যেত, দেখা যেত জীবন আসার পরে এই গ্যাপটা আর একটু দূরে হয়ে গেল। এটা আপনার সাইড থেকে হচ্ছিল? তারেকের সাইড থেকে? দুইজনই। ওকে। কারণ ঝগড়া লাগতো যখন সেও কাছে থাকতো না, অন্য রুমে থাকতো, বা আমি নিচে ঘুমাইতাম, সে খাটে ঘুমাতো, এরকম আর কি। তো কিন্তু পরে আমি বলছি যে দেখো এভাবে তো সম্ভব না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আপনি বললেন? আমি বললাম ওকে। যে আমি তোমার সাথে থাকতে পারতেছি না, তোমার সাথে আমার অ্যাডজাস্ট হয় না। তখন সে ভাবলো যে আমি দুষ্টামি করতেছি, বলকে তুমি কি পাগল হয়ে গেলা? যে পাগল কিসের, আমি তোমার সাথে থাকতে পারতেছি না, তোমার ভালো লাগতেছে না, আশ্চর্য তো। আমি ডিভোর্স চাই, আমি তোমার সাথে থাকবো না। এটা তো বেসিক্যালি জীবনের কারণেই আপনি বলছেন। হ্যাঁ, কিন্তু তারেক রাজি হয় না। সে আমার আম্মাকে বলে দেয় কথাটা। তার মানে যে এমন কি হয়েছে যে একটা ডিভোর্সের কথা উঠতেছে। আম্মা অনেক বকাঝকা, অনেক গালি গালাজ করলো। এর মধ্যে পরে জীবনের সাথে সব ঠিকঠাক হয়ে গেল যে না আমি ওর কাছে চলে যাবো। ইবন বলেছে ঠিক আছে তুমি কোর্টে আসো। আমি তখন জানি না কোর্ট কোথায়, পুরান ঢাকা সম্ভবত, ওইখানে একটা কোথাও একটা অ্যাডভোকেটের কাছে আমাকে নিয়ে গেছিল। গেলাম, ওখানে যাওয়ার পর বলতেছে যে তুমি আগে তারিখে ডিভোর্স দাও, কারণ তারিখে ডিভোর্স না দিলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। তো আমি ঠিক আছে। তখন আমি ওই সময় পেপারসে তারিখে ডিভোর্স দিই।
তখনই জীবনকে বিয়ে করি, ওই সময়ই করি বিয়ে। ওই সময় ডিভোর্স দিয়ে আপনি ওই সময় বিয়ে করেন? হ্যাঁ। এটা তো বোধহয় নিয়মগতভাবে করাও যাবে না। হ্যাঁ, ওই সময় এটা জানতাম না যে ডিভোর্সের পরে 3 মাস যে ওয়েট করতে হয়, তারপরে এটা কার্যকর হয় ডিভোর্সটা, তারপরে বিয়ে করতে হয়, এটা জানতাম না। মানে তখন জীবন আমাকে যা বুঝাচ্ছে আমি তাই বুঝতেছি, যে বুঝতে না এইভাবে করা যায়। এবং আপনি যে ডিভোর্সটা দিলেন, আপনি আপনার ফ্যামিলি কারোর সঙ্গে কাউন্সিলিং না করেন? না না, কারোর সাথে না। একবার আপনার চিন্তা হয় না যে আপনি যেহেতু অ্যাডাপ্টার, যেহেতু আপনি বলছিলেন যে আপনি ইনসিকিউর, সুতরাং এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আপনার ফ্যামিলি থেকে আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এইগুলো চিন্তা আপনার হয়নি? মানুষ ইমোশনাল লেভেল থেকে কত পরিমাণ ইমোশন হতে পারে, একের পর এক বিভিন্ন রকমের কনফিউশন ক্রিয়েট হচ্ছে জীবনের সাথে, এবং বড় বড় স্টেজের কনফিউশন, যে ছেলেটাকে আসলে জীবনে নেয়া রাখা যায় কিনা। তারপরেও উনি অন্ধের মতো সেই ছেলেটাকে লাভ করে যাচ্ছেন। এটা লাভ বলবো না ইমোশনাল ব্লাইন্ড বলবো আমি ঠিক জানি না। ওকে, আপনি বিয়ে করলেন? হ্যাঁ, তারপর? হ্যাঁ, আমি তো বিয়ে করলাম। ও বললো যে তুমি তোমার বাসায় চলে যাও, আমি আমার বাসায় চলে যাই। আমি বললাম, ঠিক আছে। বাসা বলতে আপনি কোথায় যাবেন? আপনার বাসা তো আপনার হাজবেন্ডের সঙ্গে। হ্যাঁ, ওইখানেই। ও ওখানে আমাকে পাঠিয়ে দিল। আবার তো বলেছে তুমি ওখানে যাও, কিন্তু তোমার হাজবেন্ডের সাথে কিন্তু এখন তোমার কোনো রকম কোনো ফিজিক্যাল রিলেশনে থাকা যাবে না, কারণ তুমি এখন আমার বউ। তুমি বললাম যে না, এরকম হবে না, কারণ আমি না চাইলে তো সে পারবে না, সমস্যা নেই। তুমি বলে যে ঠিক আছে। ও আমাকে ওইভাবে পাঠিয়ে দিল। ওকে। তো অবভিয়াসলি আমার তারেক, আমার হাজবেন্ড, সে তো চাইবে আমার কাছে আসতে। তখন তো সে জানেন আপনি তাকে ডিভোর্স না দিয়েছেন। না না না, স্বাভাবিক মতো সে আমার কাছে আসতে চাইবে, কিন্তু আমি তো তাকে কাছে আসতে দিচ্ছি না, কারণ তখন আমার মাথায় তো একটাই যে আমি তো এখন জীবনের বউ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। মানে এরকম দুই রাত গেল, মানে অনেক কষ্টে নিজেকে সেভ করলাম। পরে আমি জীবনকে ফোন করি যে এইভাবে তো হবে না, সে তো হাজবেন্ড, সে তো জানে না যে ডিভোর্স দিচ্ছি, সে তো আসতেই চাইবে। তখন জীবন বলে, কাজ করো, তাহলে তুমি বাসা থেকে চলে আসো, ওর সাথে থাকতে হবে না। তখন যে কোথায় আসবো, তো ওর এক বন্ধুর ভাইয়ের বাসা ছিল নোয়াখালীতে। মানে ওর কোনো বাসাও ছিল না, আপনি এটা জানতেনও না? না জেনে বিয়ে করেছেন? হ্যাঁ। ওকে, বলেন তারপর। এরপরে সে ওই বন্ধুর বাসায় গিয়ে আমাকে উঠালো। আমি ওখান থেকে আমরা চলে গেলাম নরসিংদী। ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের শ্বশুর বাড়িতে গিয়ে উঠলাম। তো যাওয়ার আগে আপনি তারকে বলে গেলেন যে আপনি তাকে? না না না, তখনও বলেননি? কিছু বলি নাই, জাস্ট বাসা থেকে বের হয়ে গেছে। ও অফিসে চলে যাওয়ার পরে আমি কাপড় গুছিয়ে বাসা তালা দিয়ে চলে গেছি। এটা আমার ফ্যামিলিও জানতো না, আমার হাজবেন্ডও জানতো না। তারে শুধু জানতো যে কিছু হলে আমি আমার বাবার বাসায় যাই, আর আমার বাবা মা জানে যে আমি তারেকের বাসায় আছি। কিন্তু 2 দিন এরকম কোনো খোঁজ ছিল না আমার। ওকে। পরে দেখলো তারেক দেখলো যে কি ব্যাপার, আমার 2 দিন হলো আসি না, খোঁজ নেই না। পরে সে আর কি আব্বা আম্মাকে জানায় যে মানে ও কোথায়। তুমি বললো যে ও তো কেন, ও তো তোমার কাছে। বললো না, আমার এখানে তো নেই, 2 দিন হলে তো নাই, আমি তো জানি আপনার ওখানে। তখন জিনিসটা ফ্ল্যাশ হয়ে গেল যে আমি নাই। আচ্ছা। সবাই খোঁজ খবর হলো, কোথাও ছিল না। এরকম আমি প্রায় 10 দিনের মতো নরসিংদীতে ছিলাম। এর মধ্যে আমি বাসায় একবার ফোন করি। বাসা বলতে কোন বাসা? আমার আব্বার বাসায়। ওকে। পরে আমার আব্বা আমাকে বলি যে আমি তারেকের সাথে থাকবো না, যদি ডিভোর্স হয় তাহলে আমি ফিরবো, নাহলে ফিরবো না। ডিভোর্স তো আপনি দিয়ে দিয়েছেন? তারাও জানে না ওই সময় যে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি ফর্মালি যদি ডিভোর্স করেন তাহলে তার কাছে কাগজ চলে আসার কথা, আপনি এটাকে নিয়ে লুকোচুরি করবেন কিভাবে? এটা তো আসলে পুরোটা আমি কিছুই করি না, সে এটা কিভাবে হ্যান্ডেল করছে আমি এটা কিছুই জানি না। জীবন? হ্যাঁ, জীবন বলছে যে তুমি এখানে সাইন করো, তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে। তো আমি একটা কাগজে সাইন করলাম, বলো যে তোমার ডিভোর্স লেটার হয়ে গেছে। এটা কোথায়? কোর্টে হয়েছে? কোর্টে, উকিলের অফিসে আর কি এরকম। তখন আসলে এই ব্যাপারগুলো আমি কোনোভাবেই জানতাম না কিভাবে কি। আর আমার কোনটাই ছিল আমার বাসা। তারকে ডিভোর্স দিলেন কত বছর পরে? বিয়ে করার কত বছর পরে? 2 বছরের মাথায়। 2 বছরের মাথায়। ওকে, বলেন তো। বাবাকে বলছেন যে ডিভোর্স না দিলে আপনি ফিরবেন না? ফিরবো না। তো বলছে ঠিক আছে, তুমি আসো, তারপর দেখা যাবে, এটা তুমি আগে আসো। তো বললাম যে হ্যাঁ আসবো। তখন সে জীবনকে বললাম যে যেতে বলেন কি করবো। বলেছে তুমি যাও, কারণ আমি তো আবার বাইরে চলে যাবো, তো তুমি এটাতে যাও, দেখা যাক কি হয়। তুমি গিয়ে একটা করবে যে তুমি ডিভোর্স দিবা, তুমি শুধু এইটাই বলবা। ওকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন সে আমাকে 15 দিনের মাথায় আমার বাসায় নামাই দিয়ে গেল। সে চলে গেল আবার বিদেশে। ওকে। বাসায় আসলাম, বাসায় আসার পরে এটা নিয়ে অনেক রাগারাগি, অনেক হয়েছে। তারেক আসছিল, সে দেখা করতে চাইছে, কিন্তু আমি দেখা করি নাই, কারণ আমি জানি যে তার চোখের দিকে তাকাইতে পারবো না, কারণ অন্যায়টা তো আমার ছিল। সে তো কোনো দোষ করে নাই, তোমার কোনো অন্যায় নাই বা ভুল করছি আমি, এটা আসলে বলার সাহস ছিল না ওই সময় আমার। আর ওকে। ও অনেক কথা বলতে চাইছে, রিকোয়েস্ট করছে যে একবার কথা বলি, কিন্তু আমি আর কোনো কথা শুনিনি, কারণ আমি জানি কথা বললে সে যে কষ্টগুলো পাচ্ছে, সে যে কাঁদতেছে, এটা আমি সহ্য করতে পারবো না। তখন আমি আরো কনফিউজ হয়ে যাবো, আমি কি করবো, আমি পাগল হয়ে যাবো ওই সময়। এই জন্য আমি মানে ওই সাইডটাতে যাইনি। আম্মা একদমই ছিল না, অনেক গালিগালাজ, উনি আমার সাথে কথাও বলেন নাই। আব্বা আমাকে পরে কাজী অফিসে নিয়ে গিয়ে ডিভোর্স করায় দেয়। তখন ওই যে পেপার যেটা বললেন যে চলে যায় হাজবেন্ডের কাছে, ওটা আর কি হলো। এরপরে জীবনের কথা এভাবেই তারা বুঝতে পারছে যে আমি তার সাথেই গেছি, কিন্তু তারা কিছু বলে নাই ওই সময়। কিন্তু আমার ছোট ভাবি জানতো, তো বলে যে ঠিক আছে, জীবন বিদেশে আছে, এখন থাক, পরিস্থিতি ঠান্ডা হোক, আসুক 1 বছর পরে, তখন দেখা যাবে, এখন আর এটা নিয়ে দরকার নেই। আব্বা আর আমাকে তার বাসায় তুললো না, আমাকে তখন আমার ভাইয়ের বাসায় রেখে দিল, কারণ আম্মা আমাকে সহ্য করতে পারছিল না ওই সময়, কারণ তার বোনের সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল, তার বোনের ছেলেটার সাথে এরকম একটা অন্যায় হলো, মানে এগুলো সে মানতে পারতেছিল না, যার জন্য আম্মা আমাকে বাসায় আর একসেপ্ট করে নাই। আমি পুরা 2-3 মাস বাসায় যাইনি, ছোট ভাইয়ের বাসায় ছিলাম। কারণ কি বলছিলেন যে তারকে আপনি ডিভোর্স দিচ্ছেন? অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, শুধু একটা লাইন?
অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না ইন হোয়াট সেন্স? বিভিন্ন রকমের কোশ্চেন করে মানুষ, ছেলেটা কি ফিজিক্যাল ডিসেবিলিটি আছে? না। সাধারণত আমাদের সোসাইটিতে এই ধরনের কোশ্চেনটাই করা হয় ফার্স্ট। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ডিভোর্স দেওয়ার জন্য ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ থেকে যে ধরনের কারণগুলো দেয়া আছে ওখানে ডিভোর্স পেপারে সাইন করার জন্য, যে আপনি যে কারণগুলোতে ছেলেকে ডিভোর্স দিতে পারেন, তার মধ্যে মানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটিকে। মানে প্রথম দিকের ক্যাটাগরির মধ্যে প্রথম ফিজিক্যাল ডিসেবিলিটি বলতে আমি ফিজিক্যাল সেক্সুয়াল ডিসেবিলিটির কথা বলতেছি। এবং এটা কতটা লজ্জাজনক, ইনহিউম্যানিটিক, এই জিনিসগুলো একটু অনেক মানধাতার আমলের, ব্রিটিশ আমলের জিনিস। আমার মনে হয় এগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত। আপনি যখন বললেন যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সমাজের 8-10 জন মানুষ চিন্তা করবে তার ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, কারণ আর তখন আপনাদের বাচ্চা কাচ্চা কিছু হয় নাই। সো এটা একটা ব্যাপার। আবার যদি বাচ্চা কাচ্চা হয়ে গিয়ে থাকে তখন আবার এটা বিশ্বাস করতে চাইবে না। সো দুটোই কিন্তু খুব কন্ট্রাডিক্টরি, যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়াই মানে যে ফিজিক্যালি সে অ্যাবল, এটাও প্রমাণ করে না। তো আলটিমেটলি কি বোঝাচ্ছিলেন আপনি আপনার ফ্যামিলিকে? শুধু একটাই ওয়ার্ড, ফিনান্সিয়াল যে প্রবলেম গুলো চলছিল। আপনার গায়ে হাত তুলতো? না, কখনো গায়ে হাত তুলিনি। বলেন তারপর 2 মাস আপনি ভাইয়ের বাসাতে। হ্যাঁ, তারপরে যাই হোক এটা ভাইয়েরাই বলছে যে এরকম জীবনের সাথে তো বিয়ে করে ফেলছে, বা আব্বাকে বললো যে বিয়ে তো হয়ে গেছে, এখন কি করবেন? তখন কাবিননামা কিন্তু আমি দেখি নাই, আমার কাছে একটা ফটোকপি ছিল শুধু। ওকে। পরে আমি কাবিননামা যখন ভাইদের কাছে দিলাম যে এই যে আমার কাবিননামা, আমি বিয়ে করছি, তখন জীবন মানে জিনিসটাকে এইভাবে সাজিয়েছে যে তারেকের সাথে বিয়ে হওয়ার আগেই জীবনের সাথে আমার বিয়ে হয়েছে। ডেটটা এইভাবে মানে সে ফেলে দিয়েছে। ওকে ওকে, নিজের মতো করে কারসাজি করেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো তখন আসলে এত কিছু চেকও করি না। আমি আমার ভালোবাসা মানুষকে পাচ্ছি, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। কিভাবে হলো না হলো আমার জানার দরকার নেই। 1 বছর পরে আব্বা আম্মাকে অনেক বুঝাতে অনেক নর্মাল হয়েছে। তারপরে আমাকে বাসায় নিয়ে গেছে। এরপরে জীবনে ইয়া ছিল যে তুমি এখন কোথাও পড়াশোনা করতে পারবা না, কোথাও জব করতে পারবা না, বাসায় আছো, বাসায় থাকবা। ওকে। আমি তখন বাসায় থাকা শুরু করলাম। 1 বছর পরে সে ফিরলো। তখন বললো যে আমি ফিরবো, আমি তো কোথায় উঠবো, একটা বাসা তো নিতে হবে, তো তুমি একটা বাসা নাও, বাসা নিয়ে টাকা পয়সা যা লাগে আমি পাঠাচ্ছি, তুমি সব যা যা কিনতে হয় তুমি কিনে সংসার সাজাও, আমি এসে ওখানে উঠবো। তখন আমি একটা বাসা নিলাম, সে এসে ওখানে উঠলো, আমিও তখন তার সাথে ওখানেই থাকলাম। পরে আব্বা বললো যে এইভাবে তো থাকা যাবে না, সামাজিকতা তো ব্যাপার আছে। তখন এদিকে আমার ভাইরা আমার বাবাকে ইনফ্লুয়েন্স করতে লাগলো যে আমাকে যেন মানে ত্যায্য করা হয় একদম। ত্যায্য কন্যা? হ্যাঁ, ছোট ভাই ভাবি এরা বুঝাতে লাগলো। ছোট ভাই ভাবি মানে ভাবি তো আপনাকে বোধহয়? হ্যাঁ, এই ভাবি পরে আবার এইগুলা ইয়া করছে আমাকে। ইটস ভেরি ইন্টারেস্টিং। সি, এই ভাবি কিন্তু জীবনের সঙ্গে ফোন দিয়ে কথা বলার একটা সুযোগ করে দিয়েছে, এবং এই ভাবি এখন তার ফ্যামিলিকে ইন্সপায়ার করছে যে ওকে ত্যায্য কন্যা করে দাও। হিন্দি সিরিয়ালকেও হার মানিয়ে ফেলছে আর কি। যাই হোক, বলুন তারপর। কিন্তু আব্বা বলছে না, আমার মেয়ে, ভুল হইতেই পারে তার জীবনে একটা, কিন্তু তাকে তাই বলে আমি আমার লাইফ থেকে সরাই দেবো, এটা তো ঠিক না। আর আমার ভাইদের একটা ইয়া ছিল, আমার প্রতি ক্লেশ ছিল যে আমি অ্যাডপ্টেড, আমাকে কেন আনা হলো। জীবন তখন কোথায়, যখন এই প্রবলেম গুলো হচ্ছে? তখন কি সিঙ্গাপুরে? না, বাংলাদেশে। তখন বাংলাদেশে। তো ওর কি অ্যাবিলিটি ছিল না আপনাকে নিয়ে যাওয়ার? হ্যাঁ, তো নিয়ে গেছে, বাসা ভাড়া করেছি আমরা ওখানে থাকছি। ওখানে তখন স্টে করছেন? হ্যাঁ, এর মধ্যে মানে যে টাকা পয়সা এনেছিল এগুলো বাসা ভাড়া এগুলো খরচ করতে মোটামুটি প্রায় শেষের দিকে। ওই সময়টাতে ওর ফ্যামিলির সঙ্গে আপনার যোগাযোগ হওয়া বা দেখেছেন? তখনও দেখেন? ফ্যামিলির সম্পর্ক কিছুই জানি না তখন। তখন জীবন একটা দোকান নিল, বললো যে এখন আমার তো কিছু টাকা শর্ট, তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসো। তোমার কি মাথা খারাপ? যে প্রবলেম গুলোর জন্য আমি তারেককে ছেড়ে আসলাম, সেই জিনিসগুলো এখন তুমি আমাকে করতে বলছো তোমার জন্য। আমি তোমার জীবনে বলবো না এটা। এটা জীবনের সঙ্গে আপনার কথা হলো? বিয়ে কতদিন পরের ঘটনা এটা? 3-4 মাস পরে। এর মধ্যে আমার ফ্যামিলি জীবনকে একসেপ্ট করলো। তখন আমাদের ছোট্ট একটা গেট টুগেদার হলো, তখন আমার আম্মা ব্যাপারটা মেনে নিল। তখন আমিও আমার বাসায় আসতাম, আব্বা আম্মাও মানে আমার বাসায় আসতো, মোটামুটি সব স্বাভাবিক হতে লাগলো আবার। এরপরে টাকার কথাটা খালুকে বলে ফেলে যে খালু, আমি তো এখন দোকান নিচ্ছি, তো আমার তো কিছু টাকা শর্ট আছে, আপনি আমাকে 70,000 টাকা ম্যানেজ করে দেন। তখন খালু আর ব্যাপারে কিছু বলে নাই। পরবর্তীতে খালু আমাকে ফোন করে জানায় যে এরকম জীবন 70,000 টাকা চাচ্ছে। আমি কেন? দোকান নিবে। দোকান নিবে, আমরা কি করবো? আব্বা আম্মা কেন দিবে? ও দিবে, ও যেখান থেকে পারে দিবে, না দিতে পেলে না দিবে। তখন এটা নিয়ে জীবনের সাথে অনেক ঝগড়া ঝঞ্ঝাটি হয় আমার, যে তুমি কেন টাকা চাচ্ছ, ওকে না তুমি বোঝার চেষ্টা করো, এটা যদি উত্তরের মধ্যে দোকানটা নিই তাহলে ফাইন্যান্সিয়াল ভাবে ভালোভাবে মানে গ্রো করতে পারবো, আর যদি অন্য কোথাও নেই তো মানে রিকভার করতে পারবো কিনা, সম্ভব আছে কিনা, এটা ঠিক বলতে পারছি না। তখন আমি আমার আব্বাকে জানালাম, যেহেতু আমি জায়গায় দোকান নিতে চাই, জায়গাটা বেশ অড প্লেস। তারপর বললো যে আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, সেখানে আমার মেয়ে ওই জায়গায় দোকান নিয়ে ওইখানে টিন শেডের ঘরে কিভাবে থাকবে, আমি মানুষকে কি বলবো। আচ্ছা ঠিক আছে, 70,000 টাকা তো, তাহলে এটা আমাকে লেখাপড়া করে দিতে হবে, মানে স্ট্যাম্প পেপারে লেখা থাকবে যে 70,000 টাকা নিলাম, এটা আমি শোধ করে দিব। এটা আপনার বাবা বললো? হ্যাঁ, আপনার সেকেন্ড জামাই মানে জীবনকে বললো। জীবন রাজি হলো, বললো যে ঠিক আছে বাবা, আপনি যেভাবে চান সেভাবেই হবে। তো এইভাবে 70,000 টাকা আব্বা দিল, ও দোকানটা স্টার্ট করলো। আল্লাহর রহমতে বেশ ভালোই চলছিল আমাদের সংসার, দোকান। এর মধ্যে ও ভালো একটা দোকান পেয়ে গেল, সেখানেও আবার বেশ কিছু টাকা শর্ট।
1.5 লাখ টাকার মতো। ওকে, তখন ও বললো যে তা তুমি 1.5 লাখ টাকা ম্যানেজ করো। তারপরে আমি এখন 1.5 লাখ টাকা কোথায় পাবো এত টাকা? বলছে বাবাকে বলো, বাবাকে বাবা দিবে, আগের টাকা শোধ করে দিয়েছে। শোধ করে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, আগের টাকা শোধ করে দিয়েছে। বাবাকে বললো যে 1.5 লাখ টাকা দিতে, আমি এটা শোধ করে দিবো আস্তে আস্তে। ওকে, তো বললাম যে ঠিক আছে। আব্বাকে বললাম, তো আব্বা বললো যে এই মুহূর্তে তো এত টাকা নাই। তখন আমার ভাই বেশ ভালো জব করে, বেশ ভালো টাকা বেতন পায়। তখন আব্বা বললো যে তুমি তোমার ভাইয়ের কাছে যাইতে পারো। তো বললো যে কিন্তু এইভাবে চাওয়া যাবে না, আমার কিছু বিয়ের গহনা ছিল সেটা আমার ভাইয়ের কাছে আমি বন্ধক রাখলাম। এরপর বন্ধক রাখার টাকাগুলো এনে ওকে দিলাম, বেশ আবার ভালোভাবে দোকানটা চলতে লাগলো। আমাদের বিয়ের বউ তখন 5 বছর। আমার কোনো মানে জীবনের সাথে বিয়ের 5 বছর অতিবাহিত হয়েছে। হ্যাঁ। এবং আপনাদের তখন কোনো বেবি নেই? না, বেবি নেই। বেবি নেই মানে কি আপনারা নিচ্ছিলেন না নাকি কোনো? না, হচ্ছিল না। আপনারা ডাক্তারের কাছে গিয়েছেন সেই সময়টা? ও কোনো ডাক্তার দেখাতো না এবং ও কখনোই আমাকে ডাক্তারের কাছে নিতেও না। তাহলে ভালো থাকবা। তা আমি বিহাও তো বলে যে বেবিটা আমাকে দিয়ে দিবে। বলে যে তোমার যেহেতু বাচ্চা নাই, তো তুমি এই বেবিটা রাখো, এই বেবিটা নিবা আর ওটা নিয়ে থাকবে, তোমরা দুজন দুইভাবে থাকবা, তাহলে ভালো থাকবা। তা আমি যেহেতু মা হতে পারছিলাম না, আমার বাচ্চা কাচ্চা হয় নাই, যে ফলটা আমার পুরা, তা আমি এই মানে বাচ্চা নেওয়ার একটা লোভ তখন সামলাতে পারিনি। তখন না, আমি তো বাচ্চার জন্য হলে যাবো। গেলাম ঠিকই, কিন্তু দেখা গেল যে সে আমার তার ওয়াইফ যে ছিল তাকে সে আমার কাছে নিয়ে আসলো। আবার একই বাসায় আমরা দুইজন একসাথে থাকতে শুরু করলাম। এখন আমার জন্য তো খুবই কষ্টকর, তার সেও মেয়ে, তার জন্য স্বাভাবিক কষ্টকর যে হাজবেন্ড একজন, ওয়াইফ দুইজন একই বাসায় একই ছাদের নিচে। মানে এইগুলো অনেক পেইনফুল ছিল, সহ্য করা যাচ্ছিল না। আমি এক পর্যায়ে পারছিলাম না। পুরা 2টা মাস কোন রকম কাটানোর পর একদিন কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে আবার আব্বার কাছে চলে আসি। সহ্য হয়নি আর। মানে ওর যে বড় ছেলেটা ছিল ওকে আবার আমি খুব টেক কেয়ার করতাম, মানে মানুষ করতাম। তো বাচ্চাটা আবার আমার ভক্ত হয়ে গেছিল, সেটাকেও আসা বন্ধ করে দিল ওর ওয়াইফ, যে না আমার কাছে আসতে পারবে না, কোনো বাচ্চাকে আমার কাছে দিত না আসতে। তাহলে আমি কি নিয়ে থাকবো? আমি হাজবেন্ডকেও পাবো না, বাচ্চাও পাবো না, তাহলে আমি কি নিয়ে থাকবো এই সংসারে? তখন আমিও চলে আসলাম। আসার পরে ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট করি না, সব কন্ট্যাক্ট বন্ধ করে দিই। আমি একটা স্কুলে জব করি, তখন একটা ছোট্ট একটা স্কুলে, একটা ডিজেবল বাচ্চাদের নিয়ে কাজ করি, একটা অটিজম স্কুল। প্রায় 3 বছর চাকরি করি ওখানে। এরপরে ওখান থেকে আমার পড়াশোনা স্টার্ট শুরু। আমি তখন ইন্টারটা পড়াশোনা করবো, ইন্টারটা ভর্তি হয়ে গেলাম, তারপর পড়াশোনা স্টার্ট করলাম। এর মধ্যে সে আবার করলে সে আবার আসবে। আমার বাবার কাছে যে 1.5 লাখ টাকা বলেছিলাম না নিয়েছিল, সেটা তখন শোধ হয়নি। এবং আমি ডিভোর্সের জন্য অস্থির হয়ে গেলাম। আমার বোন অ্যাডভোকেট, তাকে বললাম যে আমি ডিভোর্স চাই। যখন তাকে ফোন দিল, বলেছে তুমি খরচও দিবা না, ভরণ পোষণ করবা না, খরচ দিবা না, আগের টাকাও শোধ করো নাই, তো তোমার তো কেস হবে। তখন সে ভয়ে আমার খোঁজ খবর নেওয়া শুরু করলো। সে আবার আমার কাছে আসতে চায়, আবার সংসার শুরু করতে চায়, আবার নতুন করে সব করতে চায়। এগুলো করতে করতে সে আবার সব শুরু করলো। তখন আমার ফ্যামিলি আমাকে বাধ্য করলো, মানে এখন তোমাকে যেতে হবে, তুমি এখন যেভাবেই হোক সম্পর্কে ডিভোর্স দেওয়া যাবে না। এক ডিভোর্স কয়বার হয়? একবার তো দিচ্ছ, আর তো দেওয়া যাবে না। তখন তারা আমাকে বাধ্য করলো যেন ওর সাথে সংসার করতে হবে। এরপরে আমিও মানলাম। সংসার করার পরে বাবার বাসায় আসতো, একটা নিয়ম করে দেওয়া হলো যে সে সপ্তাহে 2 দিন আমার কাছে আসবে, আর বাকি দিনগুলো তার ওই ওয়াইফের সাথে থাকবে। এই নিয়মটা কে করলো? এটা আমার অ্যাডভোকেট বোন ফ্যামিলিগত ভাবে। হ্যাঁ, ফ্যামিলিগত ভাবে এটা করে দিল। তখন সেও রাজি হলো, আমিও রাজি হলাম। তো আমি প্রথমে রাজি হচ্ছিলাম, ওই জিনিসগুলো দেখার পর আমি আসলে অনেক ঘৃণা চলে আসছিল তার প্রতি। আমি পারছিলাম না তাকে অ্যাকসেপ্ট করতে। ফাইনালি আপনি কি ডিসিশন নিলেন? আমি তো বুঝতেই পারছি যে এটা এইভাবে চলবে না, লাইফ এভাবে যায় না আসলে। ফাইনালি সে তার কিন্তু একটা বাচ্চা আমাকে দিয়েছিল। সে দিদি বলতে আপনি বাবার বাড়িতে বাচ্চা নিয়ে? হ্যাঁ, স্টে করি। তারপর তার একটা সেকেন্ড বেবি, মেয়েটা 2.5 বছর বয়স। মেয়েটাকে আমাকে দেয়। আমি তাকে 10 মাস পালি। এর মধ্যে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো। অনেক টাকা লোন ছিল, 1 কোটি টাকার মতো তার লোন ছিল। এগুলো শোধ করতে সে হিমশিম খাচ্ছিল, সে দোকান রাখতে পারছিল না। তখন সে আমার কাছে আবার হেল্প চাইলো যে আমাকে হেল্প করো। আচ্ছা, আমি তখন হেল্প করতে পারবো না। আমার একটা দোকান আছে, বলে ওই দোকানটা আমাকে দাও। আমি জানি আমি তো এটা পারবো না, মানে এত কিছু পরে আমার বাবা এখন তোমাকে কিছুই দিবে না, এখন যা করো তোমাকে করতে হবে। যখন আমি না করলাম তখন সে আবার বেঁকে গেল, বলছে তুমি যদি না দাও, তুমি সামান্য এটা দিতে পারবে না, তাহলে আমার মেয়েকে কিভাবে রাখবা? মেয়েটাকে নিয়ে গেল? হ্যাঁ, মেয়েকে নেওয়ার পরে আমি আর এটা রাখিনি, একবার ডিভোর্স দিয়ে দিই। কত সালে দিলেন ডিভোর্সটা? 2013 সালের পরে আজকে 2017 সাল, 4 বছর অতিবাহিত হয়েছে। কি এই 4 বছরে আপনার জীবনটা কিভাবে চলে? আমি ইন্টার পাস করেছি, এখন একটা স্কুলে জব করছি, অ্যাডমিনিস্ট্রেশন আছি, আর পাশাপাশি এখন অনার্স পড়ছি, 3rd ইয়ারে আছি। এখন আমার পড়াশোনা, আমার স্কুল, এটাই এখন আমার লাইফ। জীবনে এই যে এত বড় বড় ভুল করলেন, লাভ করলেন, বিয়ে করলেন, একটা মানুষকে জীবনে নিয়ে আসলেন, তাকে একটা শাস্তি দিলেন, যে মানুষটাকে চাইলেন তার মধ্যেও তাকে বারবার সুযোগ দিলেন, যে সুযোগগুলো দেয়া একেবারেই অন্যায়, দেওয়ার পরেও ওই মানুষটাকেও রাখতে পারলেন না। সবকিছু মিলিয়ে ভবিষ্যতে কোনো ছেলেকে বিলিভ করতে পারবেন? খুব বোকার মতো একটা প্রশ্ন করলাম আমি জানি, কিন্তু প্রশ্নটা আপনার ভিতরে একেবারে রিয়াকশনটা বের করে নিয়ে আসার জন্য আমার এই বোকার মতো প্রশ্নটা। কোনো ছেলেকে বিলিভ করতে পারেন?
নাকি কেউ আছে এখন প্রেজেন্ট লাইফে? আসলে আমার যে লাইফটা না এখন, আসলে আমার মাথার উপর একজন ছাতা দরকার। আমার বাবা মা কিন্তু মরে গেলে আমাকে কেউ দেখবে না। এটাই সবচেয়ে বড় ভুল। আপনি বললেন না যে মাথার উপর ছাতা দরকার, নিজের মাথার ছাতাটা আসলে নিজেই ধরতে হয়। আমরা সারাটা জীবন ধরেই এই ভুলটা করি যে আমার মাথার উপর ছাতা দরকার। বিশেষ করে মেয়েদের ভিতরে এই টেন্ডেন্সিটা অনেক বেশি, বিকজ অফ আওয়ার সোসাইটি, পরিবার। হ্যাঁ, আমরা আসলে তাদেরকে যেভাবে ট্রিট করি, যে পরিবেশের মধ্যে বড় করি, যেই সমাজে আমরা তাদেরকে ঠেলে দেই, সেই সমাজ আসলে তাদেরকে বাধ্য করে এবং তাদের মেন্টালিটিটাও কিছুটা এরকম হয়ে যায় যে কেউ একজন দরকার ছাতা ধরার। আপনি যদি হ্যালো 8920 শোনেন, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার চেয়ে তো ভয়াবহ ডিফিকাল্ট কন্ডিশনে অনেক মেয়ে আছে যারা এখানে এসে নিজের জীবনের গল্প বলেছে। আপনি তো আর্ন করেন, তাদের আর্ন করার ক্যাপাবিলিটিও নাই। প্রিয়াঙ্কা এসেছিল এখানে, আপনি প্রিয়াঙ্কার আগের স্টোরিটা শুনেছেন। আপনি নিজে আর্ন করেন, স্বাবলম্বী হয়েছেন, এত বড় বড় ডিজাস্টার আপনার জীবনে গিয়েছে, সেখান থেকে আপনি বের হয়ে আসছেন, আপনি এডুকেশন নিচ্ছেন, এখন আপনার ভবিষ্যতে হয়তো আরো ভালো হবে, তারপরেও আপনি মনে করছেন আপনার মাথার উপরে ছাতা ধরা দরকার। এটা আপনার জন্য আরো একটা বড় ভুল। আপনি কেন মনে করছেন এটা? বাবা এখন বয়স হয়ে গেছে, তো আমার বাবা মা না থাকলে আমার ভাইরা আমার সাথে সম্পর্ক ভালো না। হ্যাঁ, আপনি তো নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন, আপনার সমস্যাটা কোথায়? আপনার এইজ এখন 34। হ্যাঁ, একা থাকার একটা, হ্যাঁ আপনি বলতে পারেন যে একা থাকাটা অনেক কষ্টের, কিন্তু এই একা থাকার জায়গায় আপনি যেভাবে দোকা হচ্ছেন, সেই দোকাটাও তো আপনাকে শান্তি দেয়নি। হ্যাঁ, সো সেন্সটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। অবশ্যই আপনি একা থাকবেন, অবশ্যই আমি সেটা সাপোর্ট করি না। যে মানুষটাকে নিবেন পার্সোনাল লাইফে, বাট এইরকম মনে করেন না যে সেই মানুষ এসে আপনার মাথার উপর ছাতা ধরবে। নিজের মাথার ছাতাটা নিজের হাতে রাখতে হয়, নইলে ছাতা তার দিকে চলে যাবে। সিম্পল ভাবে বলে দিলাম, মানে এটা আমার কাছে মনে হয় যে আমি বলার মতো কেউ নাই। আই এম নট দ্যাট কাইন্ড অফ অ্যাডভাইজিং পারসন। হাজবেন্ড অফকোর্স হাজবেন্ডের জায়গাতে, কিন্তু অন্যান্য অনেক কিছু করেও তো এই বিষয়টা মিট আপ করা যায়, লাইক ফ্রেন্ডের সংখ্যা বাড়ানো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটু আসলে আমার যোগাযোগ রাখা। ফ্রেন্ডের সংখ্যা খুব কম, আর আপনি চাইলে সেটা বাড়াতে পারেন। আমি পারি আপনি না, মেশেন মানুষের কেন জানি সঙ্গে। পারি না। মানুষের জীবনে না বলে কোনো কিছু নাই। আমিও অনেক বেশি কনজারভেটিভ ব্যক্তিগত জীবনে, বাট চাইলে তো খোলাসা হওয়া যায়, চাইলে তো মানুষের সঙ্গে মেশা যায়। সো একটা হ্যাপি এন্ডিং আছে আমাদের। আমি বলবো যে আপনি এত কিছুর পরেও পড়াশোনা করছেন, এত কিছুর পরেও আপনি একটা জব করেন, আপনি নিজে আর্ন করেন, এটা আপনার জন্য অনেক বড় একটা পজিটিভ জিনিস। বড় পজিটিভ। এবং স্টিল আপনার বাবা আছেন, মাথার উপরে ছাতার মতোই আছেন। হ্যাঁ, আমার বাবা আমার ছাতা। এক্স্যাক্টলি। আপনার এখন এই জায়গাটাই আসা উচিত। আল্লাহ না করুক, ভালো না, কেউ না কেউ অপেক্ষা করছে হয়তোবা, কিন্তু যদি কেউ না থাকে তাহলে আপনি যেন আপনার ছাতাটা নিজেই ধরতে পারেন। হ্যাঁ, এটা ঠিক, আমি কাউকে ভরসা করতে পারি না।